যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি 2014 সালে। আমি রাত 8টা বাজে আমার আপুর বাসার উদ্দেশ্যে রওনা দেই। আপুর বাসায় যেতে বেজে যায় রাত 9টা। আপুর বাসা, সেখানে গিয়ে আপুর সাথে গল্প সল্প করে ঘড়িতে প্রায় 10টা কি 10:30। কথার ফাঁকে হঠাৎ আপুকে জিজ্ঞেস করলাম আমার ভাগ্নের কথা। সে কোথায়, তাকে তো দেখছি না। তখন আপু আমায় বলেন সে তো বাসায় নেই। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন আপু আমায় বললেন যে তোর ভাগ্নে বন্ধু বান্ধব নিয়ে কোথায় যেন যাওয়ার কথা, মনে হয় সেখানে গিয়েছে। আপুর এই কথা শুনে আমি আপুকে বললাম রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমি এখন বাড়ি চলে যাব। সো সে যে কথা সেই কাজ, আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার কথা ভাবলাম যে ভাগ্নিকটা ফোন করি। ফোন করার পর জিজ্ঞেস করলাম কিরে তুই কই? জবাবে উত্তর দিল আমি এখন পূজায়। আমি জিজ্ঞেস করলাম তুই এত রাতে পূজায় কি করিস? সে আমায় বলল বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছি। কেন মামা, তুমি আসবে নাকি? আমি তাকে না বলতে পারলাম না। আমি তাকে বললাম তোর লোকেশনটা দে আমায়। তারপর সে বলল তুমি ঋষিপাড়ায় এসে আমায় ফোন দিও। সো বলে রাখা ভালো, এই ঋষি গ্রামে আমি আরো অনেকবারই গিয়েছিলাম এবং সেখানকার পূজা দেখার জন্য। এখানে কিছু হিন্দু ধর্মের জাতির নাম ছিল ঋষি। তো তারা সবাই একসাথে থাকতো বলে এই এলাকার নাম দেওয়া হয়েছিল ঋষিপাড়া। তারা ধর্মের সবচেয়ে বড় পূজা ছিল কালী পূজা। তো তখন কালী পূজার উৎসব চলছিল। আমি এই পূজায় আরো অনেকবার গিয়েছিলাম। তারপর আমি ঋষিপাড়ায় রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। এই রাস্তা সম্পর্কে কিছু কথা না বললেই না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম অবস্থায় কিছু বাড়িঘর পড়ে, তারপর বেশ খানিকটা ফাঁকা পথ। এই ফাঁকা জায়গাগুলোতে চাষাবাদ করা হয়। তারপর সেই ঋষিপাড়া গ্রামটি, সেই সময়টা ছিল হালকা শীত। আমি খুব ফুরফুরে মনে এগিয়ে যাচ্ছিলাম। তখন ঘড়িতে সময় আনুমানিক রাত 11:30। চাঁদের আলোয় রাস্তাটি পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে গিয়ে পৌঁছালাম। তখনই ঘটে আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটি। আমি খুব স্বাভাবিকভাবে এই রাস্তাটিতে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে আমি যে দুটো জিনিস দেখতে পেলাম, এই জিনিসগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার 10 ফুট সামনে দুটি ভয়ঙ্কর কালো কুকুর, অথচ আমি যখন 10-15 ফুট দূরে ছিলাম তখন আমি দেখেছিলাম রাস্তাটি একদম পরিষ্কার। হঠাৎ করে কুকুরগুলো আমার সামনে এসে খুবই ভয়ানক গর্জন করছে। আমি যেটা দেখে খেয়াল করলাম, কুকুর দুটি কোন দিক থেকে দৌড়ে আসেনি, ভয়ানক গর্জনের সাথে মাটি ফেটে বেরিয়ে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি যে ঘটনাটি শুনতেছেন এটা ফুল শুনবেন। তার আগে যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সর্বদাই নতুন নতুন সকল ঘটনাগুলো তুলে ধরা হয় বাছাই করে। এবং আপনারা যদি কোনো ঘটনা স্পেসিফিক্যালি শুনতে চান তাহলে সেটাও আমাদের জানাবেন। চলুন চলে যাই ঘটনাতে। আমি কুকুর দুটিকে একইভাবে ফেস করলাম। এত ভয়ঙ্কর ভাবে গর্জন করছে যে কোনো কুকুরের কাছ থেকে এরকমটি শোনা যায় না, এমন গর্জন শোনা যায় না। কুকুরগুলি দেখতে অন্য স্বাভাবিক কুকুরের চেয়ে অনেক বড় ছিল আর কুচকুচে কালো ছিল। ঠিক সেই মুহূর্তে আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম আজই মনে হয় আমার জীবনের শেষ দিন। আমি মনে মনে সূরা পড়তে লাগলাম, কিন্তু কিছুই হচ্ছে না। কুকুর দুটো আরো ভয়ানক গর্জন করে আমার দিকে আসছে, মনে হচ্ছে এখনই এসে আমাকে কামড়াবে। এইভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে জানি না। হঠাৎ কেন যেন মনে হলো জোরে একটা ধমক দেই, যদি কোনো কাজ হয়। আমি ধমক দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমার ভয়ের কারণে আমার ভেতর থেকে শব্দ এতই আস্তে বের হলো যে আমার ধমক আমি নিজেই শুনতে পাইনি। আমার মনে হতে লাগলো আমি এক বিশাল মরুভূমির মাঝখানে দুটি হিংস্র জানোয়ারের সামনে আমি এক অসহায় প্রাণী। আমার হিংস্র জানোয়ারগুলি আমার দিকে বড় বড় সাদা দাঁত বের করে এগিয়ে আসছে, আমাকে তাড়া করছে। আমি ভয়ে নড়াচড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। চারিদিকের পরিবেশটাও ভয়ানক হয়ে আসছে। কুকুরগুলো এখন আমার একেবারে কাছে চলে এসেছে, মনে হচ্ছে এখনই আমাকে আক্রমণ করবে। আমি চিৎকার করার চেষ্টা করি কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ধরেই নিয়েছিলাম আমার জীবনের সমাপ্তি এখানেই ঘটবে। নিজেকে নিজের কাছ থেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমার কি কিছুই করার নেই। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, কারণ আমার মন বলছিল একমাত্র আল্লাহ তাআলাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। সাহায্য চাইছিলাম আর ভয়ার্ত দৃষ্টিতে কুকুর দুটির দিকে তাকিয়েছিলাম।
হঠাৎ করে কেন যেন আমার পেছন দিক দিয়ে কেউ একজন টর্চ মারলো, এবং টর্চের আলোটা অনেক পাওয়ারফুল ছিল। সেই আলোয় আমার চারিপাশটা আলোকিত হয়ে উঠল। সেই আলোয় আমি যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম সেখানে কিছুই নেই, নেই কোনো কুকুর, নেই কোনো কুকুরের ভয়ানক শব্দ। চারিদিকের পরিবেশটা অনেক শান্ত। টর্চ মারার লোকটি অতি অল্প সময় আমার কাছে চলে এসেছে। লোকটি আমার কাছে আসার পর আমাকে জিজ্ঞেস করলো, কি ভাই, কোনো সমস্যা? এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? আমি জবাবে, না, কোনো সমস্যা নেই বললাম। এই বলে তার কাছ থেকে তার হাতে থাকা টর্চটি ছিনিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে চারিদিকে কুকুরগুলোকে খুঁজতে থাকি। কারণ এগুলো যদি সাধারণ কুকুর হয়ে থাকে তাহলে এত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ রাস্তাটির পাশে অনেক খালি জমি। কিন্তু না, চারিদিকে টর্চ মেরেও কোনো কুকুর দেখতে পেলাম না। তবে আমার সাথে থাকা লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি ভাই, কোনো সমস্যা হয়েছে? আমি লোকটির মুখের দিকে তাকিয়ে বললাম, তারপর লোকটি আমায় জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? আমি জবাবে বললাম, আমি ঋষিপাড়া যাব। কথাটি শুনে মুচকি হাসি দিয়ে বলল, হো, আমিও ঋষিপাড়া যাব, আপনি আমার সাথে আসেন। তারপর আমি কোনো কথা না বাড়িয়ে লোকটির সাথে রওনা দেই। যাওয়ার সময় লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল? তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। ঘটনা শোনার পর লোকটি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, এগুলো কোনো ব্যাপার না। আমি তার কাছ থেকে কারণ জানতে চাইলাম। লোকটি আমায় বললেন, এই ঘটনা এই এলাকায় আরো অনেকের সাথে ঘটেছে, আবার কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তারপর জিজ্ঞেস করলাম, এই ঘটনা কি কোন সময় আপনার সাথে ঘটেছে? লোকটি আবারও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, না। আমি বললাম, তারপর তার কাছ থেকে এই ঘটনাগুলো কেন এখানে ঘটে জানতে চাইলাম। লোকটি আমাকে জবাবে যা বললেন, এই ঋষিপাড়ায় নাকি অনেক আগে একজন লোক ছিলেন, তার নাম হলো বংশী। এই ব্যক্তি পেশায় একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তিনি কালো জাদু করতেন, আর তার সাথে সবসময় দুটো কালো রঙের কুকুর থাকতো। বলে রাখা ভালো, এই বংশীর নাম আমিও অনেক শুনেছি, এবং তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি কালো জাদু করতেন তাহলে নাকি এই কালো জাদু 100% কাজ করত। তারা কি ধরনের জাদু করতেন কিছু নাম উল্লেখ না করলে নয়, যেমন কাউকে বান মারা, কোন সুন্দর মেয়েকে বশ করে বিয়ে করা, ইত্যাদি ইত্যাদি। এই বংশী মারা যাবার পর থেকে নাকি তার চারপাশে থাকা এই কুকুরগুলিকে আর দেখতে পাওয়া যায়নি। আর আমার সাথে যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে তার দক্ষিণ দিকে আমার প্রায় 30 ফুট দূরে এই বংশীকে হাঁটু গেড়ে মাটি চাপা দেওয়া হয়। তারপর থেকেই রাতের বেলায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই নাকি এই কালো কুকুরগুলোকে দেখে। আবার কেউ কেউ এই কুকুরগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারও সেদিন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আল্লাহ তাআলার কোনো রহমতের কারণে আমার কোনো ক্ষতি হয়নি। সো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেগুলো সময় পেলে শেয়ার করব। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করে ঘটনাটি শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি যদি কমেন্ট দেখি তাহলে দেখছি যে অনেকেই লিখছেন যে ঘটনাটি ভালো লেগেছে, স্টোরিটা অনেক ভালো লিখেছেন। এমডি মামুন মৃদুল, এছাড়াও তাসলিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আবু নাইম আছেন। আজকে প্রথম তিনি লাইভ শুনছেন। ওয়েলকাম টু এফএম। আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম সালাম। বগুড়া থেকে শুনছেন তিনি। জয়পাল বললেন যে লিখছেন যে অনেক ভালো লাগলো। দেওয়ান সাকিব জয়পুরহাট থেকে শুনছেন। নুরুল আফসার আমাদের সাথে চট্টগ্রাম থেকে শুনছেন। শাহরিয়ার কবির আমাদের সাথে আছেন, এবং রাজশাহী বিনোদপুর থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন নাবিল নবাবগঞ্জ হাসনাবাদ থেকে তিনি শুনছেন। ফারহান জিম আমাদের সাথে জেএসসি এক্সাম
দোয়া চেয়েছেন। আমাদের সাথে আছেন আন্দ্রেস মেসি এবং ইমেলটা ভালো ছিল। সঞ্জিত খান আমাদের সাথে আছেন, আসছি ভাই, আতিকুর রহমান আতিক আমাদের সাথে আছেন, নিয়ামতপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন জান্নাতুন নাইম, ইমেলটা ভালো ছিল। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আদনান সাকিব, এবং আমাদের সাথে তিনি বলছেন যে এই কুল রিলেটেড ঘটনা তার কাছেও আছে, পাঠিয়ে দিন tutarfumader@radiofurti.fm অ্যাড্রেসে। মেহেদি হাসান বললেন যে প্রথম ঘটনাতে অনেক ভয় পেয়েছেন তিনি। রউফ ইসলাম আমাদের সাথে আছেন এবং তিনি সেফ এটা লিখে পাঠিয়েছেন। আমি বলেছিলাম সেদিন যারা বাসায় পৌঁছেছেন তাদেরকে জানিয়ে দিতে যে তারা সেফ আছেন, সেটাই তিনি জানিয়েছেন। জাহিদ হাসান তুষার আমাদের সাথে আছেন, আহমেদ তুষার আমাদের সাথে আছেন জামালপুর থেকে। শ্রাবণ ইসলাম সাহেব আমাদের সাথে আছেন, সাহাব আমাদের সাথে আছেন, বিএড স্কুল থেকে তিনি শুনছেন। সামির হোসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি আব্দুল্লাহ গাজী, এমডি হাবিবুর রহমান আমাদের সাথে আছেন, ফার্স্ট স্টোরিটা নাইস আমাদের সাথে আছেন, সামির হোসাইন আমাদের সাথে আছেন, আশিকুজ্জামান টাঙ্গাইল থেকে শুনছেন, আলমগীর হোসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তুষার আহমেদ তুহিন রাজশাহী থেকে শুনছেন, সোহাগ সাদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন প্রিন্স ফারহান, এছাড়া আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি তামিম তানভি আছেন আমাদের সঙ্গে, ইভান আহমেদ আমাদের সাথে, নাবিল দোহার থেকে আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আরবি ইমন, ইমেল গুলো সবসময় ভালো হয় লিখেছেন। আশিকুর রহমান যশোর থেকে আমাদের সঙ্গে আছেন, চট্টগ্রাম থেকে ইভান জাহারি আমাদের সাথে আছেন, শিশির ভেজা শাহিন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। ইটস আ বিউটিফুল স্টোরি এন্ড আফনান ভাই হচ্ছেন আমাদের প্রথম স্টোরি টেলার এন্ড তিনি ঘটনা শেয়ার করছেন তার এলাকার ঘটনা। আই হোপ ইউ উইল এনজয় ইট। রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার মানে গুতার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমানে যেটা নদীর পাড় আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান, কিন্তু এখন যেই অবস্থাটাই সেখানে রয়েছে আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমটি ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি মানে বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটা কিছুই নেই, এখন সেখানেই বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন দেখলে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা, তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় মানে ওইখানে যারা নদীতে গোসল করতো, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে ওই স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করতো, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজা। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নামটা ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন উনার মানে ফিল হলো যে এটা কোনো মানে লতা পাতা কিনা, বা কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। আচ্ছা, ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে মানে বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। মানে পানির নিচে ডুব দিয়েই দেখতে পেলেন? হ্যাঁ, পানির নিচে ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচুন, এই কথাটা বলছে। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে না, নির্ঘাতে একটা মানে ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে মানে চিৎকার মানে লাফ দিয়ে উপরে উঠে মানে ভূত আমাকে খেয়ে ফেললো এই সমস্ত কথা বলে মানে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। এবার মানুষ বলে স্বাভাবিক আর কি, যে সবাই বলেন এই যে নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই মানে এই যে এরকম কিছু একটা ঘটতে পারে। তখন পানিটা সবাই নামামুক্ত করে দিল। কিন্তু রাসেল ভাই, এই ঘটনা ঘটার মোটামুটি 5-6 ঘন্টা পর মানে এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো বাচ্চা ছেলেকে ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড। তখন এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বললো কিভাবে? তার মানে ওর সাথে ভয়ঙ্কর কোনো একটা ঘটনা ঘটেছে।
তখন কি ঘটনা ঘটতে পারে সবাই এরকম মানে আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও মানে একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি মানে উল্টিয়ে ফেলে দিল। কোনো স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ওই ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো, বাচ্চা হলেও। কিন্তু মানে ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছু যেন মনে হলো ওকে টান দিয়ে পানি নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই, মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি। সে অন্যদিকে চলে গেছে, মনে করছে হয়তো বা সে পরেও কোনো, সে যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে। এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা ছেলে যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে সত্য ঘটনাটা বের হয়। রাসেল ভাই, বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার যে মানে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো, ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা মানে বলতে পারি যে একটা মানে নালার মতো, নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায়, তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোনো একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা মানুষের, এটা কার হতে পারে? একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখানে বের করা হয়। রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের কোনো স্কিন ডিজিজ হয়েছে, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কি এমন ঘটনা ঘটলো যে ওইভাবে পড়ে গেল, মারা গেল। তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে যেখানে স্রোত ছিল না, আর ও এইভাবে মাটি মানে একদম নিচে, ও মানে মাথাটা একদম নিচের দিকে, কে এভাবে ওকে হত্যা করলো? এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। তো এই ঘটনার রাসেল ভাই এই সপ্তাহখানিক মোটামুটি ভালো ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়। যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায় এবং এই লাশগুলোর সমগ্র শরীর রাসেল ভাই মানে ওই যে টিউমারের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিউমারের মতো হয়ে গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে, মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা। অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো এবং সকালে সে মারা গেল। এবং রাসেল ভাই যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসা থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তো বা প্রাকৃতিকটাকে সারা দেওয়ার জন্যই হোক বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে বা কোনো যে কোনো কারণ হতে পারে। কি কারণে গেছে এটা নিশ্চিত না, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে, কি ঘটেছিল কেউ বলতে পারে নাই। তো এটা যদি রাসেল আমরা যদি ওলা ওঠা বলি, আমরা দেখি ওলা ওঠা যখন একটা গ্রামে হওয়া শুরু হয় তো একের পর এক হতে থাকে, সবাই মানে একটা সময় হতো এরকম। কিন্তু এরকম ছিল না। এরকম মারা যায়, প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়, তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এই এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না। আচ্ছা, কিন্তু এলাকায় এবং প্রত্যেকই রাতের বেলা মানে বাসা থেকে বেরোলে এরকম হয় এবং তখন মানে একটা মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু রাসেল ভাই এটা তো কোনো সমাধান নয় যে আসলে কি ঘটনা ঘটছে, এটা তো আমাদের জানার দরকার। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, ওনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন হলেন, উনি এই বিষয়টার মানে প্রাথমিকভাবে চিন্তা করেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন। তারপরে বললেন যে তার ওস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কি প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে একটু পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার ওস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাবা, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এই দিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাত নদীর ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে, নৌকায় চড়ে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে ভুতুরে কিছু না। আর আসলে যে কয়দিন তারা পাহারা বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায়নি। আচ্ছা, তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, টানা কয়েকদিন এইভাবে নদীর ধারে বসে থাকা, কিছুই দেখে না, ওইরকম অদ্ভুত কিছু হয় না। তো একদিন রাসেল ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টোর দিকে হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা, তো ওরা চিন্তা করলো যে এইটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে, কারণ নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসার তো কারো কথা নয়। তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। তো
তো ওরা সাথে সাথে যখনই দূর থেকে খেয়াল করেছে সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। ইমাম সাহেবও সাথে সাথে ওখানে চলে আসছে। এখন দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে, জি। তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা। সারা মানে মানে খুবই মানে থুরথুরে বুড়ি, এবং হাতে একটি লাঠি রয়েছে, এবং লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে মানে সাপের মতো আর কি একটা লাঠি আর কি। আচ্ছা। আর হাতে একটি আলো রয়েছে, এবং আলোটা আসলে অদ্ভুত যে এটি কোনো মানে আগুনের আলো নয়, আচ্ছা। মানে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলছে, কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ওই সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, এখনো সেখানে নাই, মানে এখনো ওইখানে নাই, ওটা বিশেষ করে চলাচল আর কি, যদিও এখন সেটা মানে মেইন চটটা ভেঙে গেছে। তো যখন ওইটা যখন আসে তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে এগিয়ে যান। আচ্ছা। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দরভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম, সুন্দর করে একটা সালাম দেন। যখনই সালামটা ওই মহিলা শোনার পরে এমন মানে রাগের মানে রাগী মানে চেহারায় ইমাম সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অন্যায় অপরাধ করে ফেলেছেন। তখন ইমাম সাহেব বলেন যে বুড়িমা আপনি ভালো আছেন, আপনি আসেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আসেন, আপনার মানে আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মানে মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের মানে সুযোগ সুবিধা যেখানে সেখানে থাকবে এমন সবকিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়, বুড়িকে বলে যে আপনি কিছু খাবেন। বুড়ি কোনো কথা বলে না, অনেক বলার পরে বলে যে আমি কিছু খাই না, আমার খাবার অন্য জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা। তখন বলে তারপরেও যদি আপনার কিছু লাগে বাইরে আমাদের লোক আছে, বলবেন, কোনো চিন্তা করবেন না। এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত যে এরকম নদীর উপর থেকে হেঁটে আসছে এরকম অদ্ভুত চেহারার বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকমের লম্বা একজন মহিলা, মানে সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। আচ্ছা। তো রাত মানে ঘন্টাখানেক পরে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আর্তনাদ করে চিৎকার শুরু করে যে ওরে বাবারে মারে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল যে ওই বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন নাসির ভাই ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন ডিজিজ হয়ে গেছে এবং ওই যন্ত্রণায় সে ছটফট করছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে তুই কেন এই গ্রামের লোকদেরকে হত্যা করছিস এভাবে? বলে এটাই আমার কাজ, আমি এভাবেই হত্যা করি। তো বলে যে তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি নাই, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মধ্যে এরকম অসংখ্য আছে যারা তোদের গ্রামে একবারে অ্যাটাক করবে। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি আর কখনো এই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যে আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাব। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে আর কখনো এই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি রাসেল ভাই যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুত ভাবে বুড়ির শরীরের সমস্ত শরীরের ওই টিউমার গুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে ওখানে ওই যারা ওই দৃশ্যগুলো দেখেছে এখনো ওই ঘটনার মানে জীবন্ত সাক্ষী এখনো কিছু রয়ে গেছে এলাকায়। তো পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসেল ভাই যখন ওই বুড়িটাতে হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখে ওই সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মানে মিলিয়ে গেল কেউ বলতে পারে না। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু রাসেল ভাই কিছু দূর যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে সবার চোখের সামনে হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। এরপর থেকে রাসেল ভাই ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি, ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা রাসেল ভাই যে ওলা ওঠার গল্প শুনি, ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা এটা কিন্তু সত্য ঘটনা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়। এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই মানে পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি তারা বিশ্বাস করে। অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলা বুড়িকে দেখেছে। এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা
মানে পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে। এখনো কিন্তু রাসেল ভাই ঘটে, এখন যে মানে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন মানে আমাদের কাছে হয়তো বা ওইভাবে আমাদের সামনে আসে না বা আমরা ওইভাবে বুঝতে পারি না, এমনও হয় আর কি। তো এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। আজকে প্রথম যে ঘটনা বলবো এরকম আর কি, যে আমি যখন ঘটনা শুনি তখন যখন ওর তার কাছ থেকে শুনি, তিনি আমাকে দিয়েছেন, আমার ওয়ান অফ দ্য ফ্যান, প্লাস আমি তার সাথে দেখাও করি, সামনাসামনি কথাও হয়, এক পর্যায়ে জানতে পারি ঘটনাটা, এবং তখন খারাপই লাগে ঘটনাটা শোনার পর, যে না এটা ভূতে ভাবে শেয়ার করি কিভাবে, এটা শেয়ার করতে তো কষ্ট লাগার কথা। হ্যাঁ, সেটাই সেটাই। পরে উনি বলেন না আপনি করেন, অনেক এটা আমি ঘটনাটা নিয়ে আসছি, আমি যেহেতু নিয়ে আসছি কষ্ট করে, আপনি শেয়ার করেন। তো ঘটনা 1971 সালের পরের ঘটনা আর কি, যুদ্ধের পরে। যার ঘটনা বলবো তার নাম আবুল ফজল, ডিরেক্ট নাম, এটা ছদ্ম নাম না, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। 1968 সালে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে, এবং এরপরে তিনি চলে যান যুদ্ধে। যুদ্ধ থেকে এসে উনি ওনার বিক্রমপুর ওনার গ্রামের বাড়ি ছিল, ওদের মাইগ্রেট করে ঢাকায়, পুরান ঢাকায়, এবং আমি বলবো না কোন জায়গায় তিনি বাড়িটা নেন, ভাড়া নেন আর কি। ভাড়া নেওয়ার মানে কি, শুরুতে একটা জায়গায় থাকতে আসেন, আর যেই জায়গায় থাকতে আসেন সেটা একটা আপনি পাকিস্তানি বিহারি বাড়ি ছিলেন, এক বাড়ি ছিল আর কি। তো সেখানে শুধু তারা একটা জায়গায় একটা মানুষকে ধরে থাকে, পরে অল্প দামে বাড়িটা কিনে নেন। তো ঘটনা শুরু করব কিভাবে সেটাই চিন্তা করছি। ওনার বাসাটা ছিল রেক্ট্যাঙ্গুলার, মানে চারকোনা টাইপের বাসা, মাঝখান দিয়ে খালি। তো ওদের ছাদে যাওয়ার জন্য কোনো ধরনের সিঁড়ি বা কিছু ছিল না। ওই বাড়ির ওই যে জায়গাটা উঠোন মাঝ বরাবর, সেখান দিয়ে একটা মইয়ের মতো ছিল, যারা ছাদে উঠে যেতে চাইতো আর কি, ওই মই বেয়ে যেত, লোহার একটা মই ছিল আর কি, ওটা আবার দেয়ালের সাথে অ্যাটাচ করা। ওনার ছেলের সম্বন্ধে একটু বলি। ওনার বড় যে ছেলে, ওনার 3 ছেলে ছিল। বড় ছেলেটা ছিল হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী বলতে আর কি ওনার মুভমেন্ট ছিল না বললেই চলে, হাত পা কোনোভাবে নাড়াতে পারতো, আচ্ছা। কিন্তু হাঁটতে পারতো না, নিজে খেতে পারতো না, তাকে খাইয়ে দিতে হতো। হুম। কথা বলতে গেলেও জড়তা ছিল, এবং সম্পূর্ণ কথা বলতে পারতো না। তারপরেও তার প্রচেষ্টায় এই ছেলেকে তিনি আরবি শিক্ষা দিয়েছেন, এবং যেহেতু কিছু করবে না, বাসায় থাকবে, তো অ্যাটলিস্ট নামাজটা যেন পড়ে, সেটাই কাজ। এবং এই ছেলেটা কোনোদিন কোনো ওয়াক্তে নামাজ মিস দিত না, সবসময় নামাজ পড়তো, খুব নামাজি একটা ছেলে ছিল। কিন্তু কিছু সময় মাঝে মধ্যে প্রবলেম হতো, যেমন উনি মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যেই ওনার আবদার খুব বেড়ে যেত। ওনার মানে একটা লাঠি ছিল খাটের সাথে, কোনো কিছু চাইলেই কাউকে ডাকতে গেলে লাঠিতে জোরে জোরে খাটের মধ্যে শব্দ করতো। এটা এক ধরনের বিরক্তি প্রকাশ করে ফ্যামিলির লোকজন, তারপরও সবাই সহ্য করা অনেকদিন ছিল। 1983 সালের ঘটনা। ওনার বয়স যখন 15 বছর, তখন সেদিন আমি যে আবুল ফজল সাহেবের ঘটনা বলছি, উনি ছিলেন একজন ব্যবসায়ী, এবং ওনার ব্যবসাটা ছিল হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক, উনি মশলার ব্যবসা করতেন। তো রেগুলারলি সকালবেলা যাইতেন, বিকালে আসতেন আর কি, সন্ধ্যার দিকে বাসায় থাকার চেষ্টা করতেন। তো সেদিন সন্ধ্যা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে তিনি ওই যে জায়গাটা বললাম যে ওপেন স্পেস আছে, সেখানে উনি চেয়ারে বসে চা খাচ্ছিল আর কি। চা খাওয়ার সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি তো তখন খুব আহামরি ছিল না অবস্থা, রাত যেত আসতো। আর 75 সালের দিকে ঘটনা আর কি, 85 সালের দিকে ঘটনা। তার গ্রাম থেকে কিছু মানে ফিনান্সিয়াল প্রবলেমের কিছু আত্মীয় স্বজন, তাদের বাসার পিছনে একটা ঘর ছিল, ওই জায়গায় থাকার জন্য তিনি পারমিশন দিয়ে দিয়েছিলেন আর কি। তো চা খেতে খেতে হঠাৎ করে তার ছাদের উপরে চোখ পড়ে এমন ভাবে যে 2জন লোক ছাদের উপর থেকে যদি উকি মারে যেভাবে তাকায়, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। মানে ওনার কথা হচ্ছে যে ওনাকে টপকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার জন্য ওই পাশ থেকে কোনো বাড়ি নাই, দেয়াল আছে, ওনার 12 ফিট দেয়াল আছে, ওই দেয়াল টপকে হয়তো ছাদে উঠতে হবে, কিন্তু ওই পেছনে যেহেতু আর একটা ঘর আছে, ওখানে লোকজন দেখে ফেলতো যদি কেউ উঠতো। তো এই 2জন লোককে নিয়ে দৌড়ে ছাদে যায়। ছাদে যে দেখে, টর্চ মেরে দেখে যে ছাদে কেউ নাই, এবং ছাদের কর্নারে একটা ছেলে, মানে ওই যে মৃগী রোগ হলে যেরকম করতে থাকে এপিলেপটিক পেশেন্টরা, ওরকম দাপড়াচ্ছে। দৌড়ে ছাদের কোনায় যায়, যে দেখে যে তার বড় ছেলে ওই জায়গায় দাপড়াচ্ছে, এবং বড় ছেলেকে তার সামনে দিয়ে নেওয়াটা খুব মুখের বিষয় না, একদমই। হ্যাঁ, তাকে কোলে করে। ওই সময় তার বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর। বাসার নিচে নামে, কি ব্যাপার, ও উপরে উঠলো কিভাবে? তার মানে ও আমার অ্যাবসেন্সে আগেই উঠেছিল, আমি ছিলাম না, আমি এখন গিয়ে পেলাম, কাহিনী কি? তো ওনার মেজো ছেলেটা থাকতো সবসময় ওর বড় ছেলের সাথে। দাদাকে তো আমার দাদা তোমার পাশেই ছিল, কিন্তু আমি তো একটু আগে পর্যন্ত দাদাকে দেখেছি, ওখানে গেল কিভাবে? তো ওনার মাথার মধ্যে এক ধরনের কোশ্চেন জায়গা উঠে যে আসলে তাহলে ঘটনাটা কি। এরপর থেকে, এই ঘটনার পর থেকে 2 মাস বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে থাকে তার সাথে। প্রথমত তিনি তার বাসার বাইরে দিয়ে কিছু লোকের আনাগোনা দেখা শুরু করে, এবং লাস্ট 8-10 বছর যখন এখানে থাকতো, লোকজন, আশেপাশের লোকজন পরিচিত, তো
এরকম কাউকে খুঁজে পাই নাই যে তার বাসার পাশে এসে দাঁড়ায় থাকবে দিন রাত তো আসলে রাত সন্ধ্যার পর থেকেই তাদেরকে দেখা যেত। শুরুতে গেটের বাইরে দেখা যেত, রাত্রে 2টার দিকেও যদি বাথরুমে যাওয়া মানে বাথরুমের জন্য উঠতে হতো, দেখা যায় বাইরে ওই দুজন লোক গেটের পাশে দিয়ে দাঁড়ায় আছে। তো প্রথমে গেটের বাইরে ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে বাড়ির প্রেমিসেসের মধ্যেও দেখা যেত। তো এরকম হুজুর বা আলেম ব্যক্তিদেরকে পাওয়া তখন দুরূহ ছিল, কোথায় পাওয়া যায় কোথায় যাবে। তো উনি তেমন খোঁজাখুঁজিও করেন নাই, কারণ নিজের ব্যবসা নিয়ে প্রচন্ড বিজি থাকতেন। হঠাৎ করে একদিন তিনি দেখলেন যে বাথরুমের জন্য উঠেছেন রাত্রেবেলা, তার সেফটি ট্যাঙ্কের পাশে ওই দুজন লোক দাঁড়িয়ে আছে, আবার কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। সেদিন অক্টোবর, শীত ঘনায় আসছে, তো রাতের বেলা ঘন ঘন প্রস্তাবের জন্য বেগ উঠে আর কি, এরকম যে রাত্রেবেলা ওঠার জন্য সেই বাথরুমে যাবে, এমন সময় দেখে যে তার যেতে পথে তার ছেলের রুমটা পড়ে, তার বড় ছেলের সাথে তার ছোট ছেলে ঘুমাতো। তো বড় ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার পথে দেখে যে 2টা লোক তার ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 2টা লোক গেটের পাশে দাঁড়ালো, ওটা কোনো মানে নাই। দৌড়ে কাছে যায়, কে রে এখানে, জিজ্ঞেস করতে যে দেখে যে তার ওই দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। খুব ভয় পেয়ে যায়, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ ঘটলো কিনা। দরজা খুলে দেখে তার বড় ছেলে ঘুমাচ্ছে, কোনো কিচ্ছু না, কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী দিন ঘুম ভাঙে, তার ঘুমটা ভাঙে এরকম পচা দুর্গন্ধ বাড়ির পেছন থেকে আসছে। রাসেল ভাই, আমি আপনাকে এটা বলিনি। আমি যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে কিছু ঘটনা বলবো পরে। জি। তো হঠাৎ করে গন্ধ আসছে চারিপাশে, বাড়ির চারিপাশে সেফটি ট্যাঙ্ক, ওয়াশরুম, আর ওয়াশরুমটা ছিল হচ্ছে বাড়ি থেকে একটু ডিটাচ, একটু পাশে আর কি, ভেতরের দিকে ছিল না। তো ওই বাড়িতে 7টা রুম, বেডরুম, কিন্তু ওনারা থাকতো মাত্র 2-3টা রুমে, বাকি রুমগুলো খালিই থাকতো। এবং হঠাৎ করে পুরো বাসাতে গন্ধ ছড়িয়ে গেছে ভোরবেলা থেকে। ছাদের উপরে উঠলো, বাড়ির কোনায় কোনায় চেক করে দেখলো, বাম দক্ষিণ দিকে যে ড্রেনটা আছে সেই ড্রেনের মধ্যে হঠাৎ করে চোখ পড়লো, দেখা গেল এখানে পচা একটা বাচ্চার লাশ পড়ে আছে। আহারে! এই বাচ্চাটা হয় কেউ রেখে গেছে, হয় কেউ নিয়ে আসছে, কোন একটা ইনসিডেন্ট তো ঘটেছেই। পরবর্তী সময়ে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে দেখে যে মরা বাচ্চা পড়ে আছে। উনি কি করলো, ওই বাচ্চাটা সবার তত্ত্বাবধানে পরবর্তী সময়ে দাফনের ব্যবস্থা করে দিল। কিন্তু ঘটনা তো এই জায়গায়, মানে আপনি লাশ দেখতেছেন, ওনার মনের অবস্থাও তো চিন্তা করেন যে বাসার মধ্যে সারাক্ষণ এদিক সেদিক করে লোক দেখে, বাইরের মানুষ দেখে, এবং একই লোক বারবার বাড়ির বাইরে বাড়ির ভেতরে, এরকম করতে করতে প্রায় 2টা বছর পার হয়ে যায়। এবং এইটার ব্যাপারে সবার সাথে অভ্যস্ত, এবং যেসব হুজুরের কাছে লাস্ট পর্যন্ত গিয়েছিল সেসব হুজুররা বলেছে যে না, কোনো সমস্যা নাই, বাড়ি একদম নর্মাল, আপনি এটা করেন ওটা করেন, হোয়াট এভার যেটাই দিয়েছে, কিন্তু তার কোনো ধরনের সুফল পায়নি, তিনি তাই দেখে গেছেন। তো একটা পর্যায়ে উনি জিনিসটার উপর থেকে মন হারিয়ে ওই দিন বাসায় ফিরছিলেন। তো ব্যবসা শেষ করে বাসায় ফিরছেন, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখলেন যে বাড়ি ভর্তি মানুষ এবং উঠোনে লাশের খাটিয়া। উনি মনে করছিলেন ওনার ওয়াইফের তো মাঝে মাঝে শরীর খারাপ থাকে, ওয়াইফের কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। যে দেখে বাড়ির সবাই কান্না করছে, কিন্তু পড়ে আছে লাশটা তার বড় ছেলের। পরবর্তী সময় হুজুর ডাকা হয়, হুজুরকে দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পর যখন দাফনের জন্য নিয়ে যাবে লাশের খাটিয়া মসজিদ থেকে জানাজার পরে, যে হুজুরটা ছিল সেই হুজুর বলছিল যে আমি যখন গোসল করাই তখন সারা শরীরে ছোপ ছোপ মারের দাগ ছিল, মনে হচ্ছিল কেউ ওকে মানে আপনার ঘুষি দিয়েছে সারা শরীর জুড়ে, ছোপ ছোপ ব্রুইজের দাগ আর কি, অনেক বড় বড় চাকা সব চাকা জিনিসপত্র। তো যাই হোক, দাফন শেষ করে ঠিক পরের দিন এবার অ্যাটাকটা হয় তার ওয়াইফের সাথে। তার ওয়াইফ সবার মাঝখানে কথা বলছিল সন্ধ্যার পরে, হঠাৎ করে চিৎকার করে উঠে বলে যে আমার শরীরে, সারা শরীরে পোকা উঠছে, মানুষ মরে গেলে পচে গেলে যে পোকা ওঠে শরীরে সেই পোকা, যে আমার শরীর প্রচন্ড ব্যথা করছে, আমাকে খেয়ে ফেলছে পোকাগুলো, আমাকে বাঁচাও। তো আশেপাশের লোকজন দেখছে কই কোনো পোকা তো নাই। হঠাৎ করে রান্নাঘরতে দৌড়ে আসে, দেখো আমার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে সবার সামনে। কিন্তু সবাই বলছে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম কেন করতেছো, সবাই দেখতে পাচ্ছে না। এবং সবার প্রশ্ন হতো যেহেতু মরা বাড়ি, তুমি কোনো কিছু করো না। আর উনি ওই দিন রান্নাঘরে গিয়েছিলেন আর কি, কিছু একটা কাজে বা চাটা বানানোর জন্য, থার্ড ডেতে। আচ্ছা, পরবর্তী সময় তাকে আর কিচেনে যাওয়া মানা করে দেয় এবং বলে যে তুমি রেস্টে যাও। সবাই মনে করে যে ছেলে হারানোর যে মানে কষ্ট সে নিতে পারছে না, অথবা কিছু সহ্য করতে পারছে না। জি। 15 দিন পর হঠাৎ করে তার মানে সবার মাঝখান থেকে, শুধু এখানে ওই আত্মীয় স্বজন যে কয়দিন ছিল ওই 2 দিনই 3 দিনই দেখেছে। পরবর্তী সময় 2 জন আত্মীয় তাদের বাড়িতে ছিল, তাদের সাথে কথা বলা অবস্থায় বলে যে আমার পেট খুব খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। যখন ঘুমাতে যায়, এবং ওই দিন তার হাজবেন্ড আসতে দেরি করে, তো তার ছোট যে ছেলেটা তার সাথে ঘুমায়, তার হাজবেন্ড তার সাথে ছোট ছেলেটা মাঝখানে ঘুমাতো। তো ছোট ছেলেকে নিয়ে শুতে যাবে, হঠাৎ করে চিৎকার। ওই সময় তার হাজবেন্ডও বাসায় ঢুকে গেছে।
চিৎকার দিয়ে বলে উঠে যে তার পেটের মধ্যে কে যেন দাঁড়িয়েছিল, তার নখ দিয়ে আঁচড় মেরে পেটটা চিরে ফেলে এবং ভেতর থেকে সব জিনিস বের করে দিচ্ছে এবং সে ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা। তো হাজবেন্ড বলে যে তোমার আসলে তো হয়তো হতে পারে তোমার পেটে কোনো সমস্যা, যেটার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ বা কিছু দেখছো, তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো, দেরি মানে চিন্তা করো না। এটা ঠিক সেদিনের ঘটনা। রাতের বেলা তিনি উঠেন ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুম থেকে ফেরত আসার সময় তাদের ওয়াশরুমে যাওয়ার পথে একটা সেপটিক ট্যাঙ্ক পড়ে। সেপটিক ট্যাঙ্কটা উঁচু, পাকা উঁচু। তিনি দেখে মানে ওই মহিলা ঘটনা এরকম হয়ে উনি বলেন যে সেপটিক ট্যাঙ্কটা ক্রস করার সময় একটা মানুষ তার সামনে দাঁড়িয়েছিল এবং তার বুকে সজোরে লাথি মারে এবং সেপটিক ট্যাঙ্কটা পিছন হয়ে সেপটিক ট্যাঙ্কের উপরে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে তার 5টা ভার্টিব্রাল কলাম থেকে 5টা হাড় সরে গেছে। আচ্ছা। এরপর থেকে তিনি আর দাঁড়াতে পারলেন না এবং যে চিকিৎসার খরচটা দিয়েছিল সেটা তাকে জোগাড় করা সম্ভব ছিল না। তার মানে তিনি বাসায় পড়ে থাকতে হবে তাকে। রেগুলার বাসায় পড়ে থাকবার কারণে এক প্রকার অধ্যাবসায় চলে আসে। তার কাছে লোকজন আসতে চায় না, আসে না। কতবার আসা যায় তার কাছে। তিনিও ঠিক একইভাবে তার বড় ছেলে যেভাবে খাটের মধ্যে বাড়ি দিয়ে মানুষজন ডাকতেন, তিনিও এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছেন এবং তিনি রেগুলারলি একটা জিনিস স্বপ্ন থেকে দেখতেন বা সামনাসামনি দেখতেন, এটা তিনি ক্লিয়ার করে বলেন নাই। উনি প্রায় সময় আশেপাশে চারিপাশে সাদা কাপড় দেখতেন অলওয়েজ। আচ্ছা। কিছু সময় দেখতো সে তার পাশে কোনো একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখতেন তার ফ্লোরে একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে লাশের গন্ধ আসছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে আতরের গন্ধ আসছে। একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন হয়ে তিনি তার পরিবারের সবাইকে ডাকেন। ডাকাডাকির এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন, ফুপা ফুপি, দাদা দাদির গ্রামের বাড়িতে ছিল, তারাও আসেন। আসার পরে তিনি সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কি আসলে। ঘটনাটা তার ওই দিন থেকেই ঘটা শুরু হয় যেদিন থেকে তার বড় ছেলে মারা যায়। তিনি সবাইকে বলেন যে তার বড় ছেলেকে আর কেউ মারেনি, তিনি নিজে মেরেছিলেন এবং বালিশ চাপা দিয়ে মেরেছিলেন। এর আগে অনেকবার তিনি বড় ছেলেকে মারার চেষ্টা করেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে অথবা খাওয়ার সাথে বিষ মিশিয়ে, মিষ্টি আলুর সাথে বিষ মিশিয়ে বহুবার চেষ্টা করেন তিনি ইঁদুর মারার বিষ দিয়ে চেষ্টা করেন যে তিনি তার ছেলেকে মেরে ফেলবেন, কিন্তু সামহাও সেগুলি একটাও কাজ করেনি। পরবর্তী সময় তিনি অতিষ্ঠ হয়ে বালিশ নিয়ে শেষ পর্যন্ত ধস্তাধস্তি করে তার ছেলেটিকে মেরে ফেলেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরের সন্তানই ছিল বড় ছেলেটা এবং তার এই শারীরিক ভারসাম্যহীনতার কারণে তাকে যে বাসায় বসে থাকতো ওটা তিনি সহ্য করতে পারতেন না। বারবার ডাকাডাকি ঝামেলা, তার আত্মীয় স্বজন আসলো ডাকাডাকি করতো, তার কাছে এক প্রকার বিরক্তি তাহলে সবার সামনে সে স্বীকার করেন এটা। এবং তিনি বলেন যে আপনারা চাইলে আমাকে পুলিশও দিতে পারেন। তো পরবর্তী সময় পারিবারিক সিদ্ধান্ত হয় যে না, আমরা পুলিশে কেস করবো না, যা হোক উনি মেরে ফেলেছেন, এটার জন্য উনি শাস্তি পেয়ে গেছেন যা পাওয়ার। উনিও বিছানায় এখন শয্যাশায়ী, উনিও তার বড় ছেলের মতো লাঠি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসেন তার কাছে। তো রাসেল ভাই, ঘটনা এখানেই শেষ। একটা পর্যায়ে কিছু হৃদয় বিদারক ঘটনাগুলা সামনে চলে আসে। সবাই তাই লিখছেন, সবাই ক্রমাগত এই কথাই লিখছেন যে ঘটনাটা খুবই হৃদয় বিদারক এবং লাস্ট মোমেন্টে তার নিজের আপন যে বড় ছেলে, সেই ছেলেটা 2001 সালে মারা যায় হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর 1994 সালে না বললো না 95 সাল বললো, সেই সময় মারা যায় তার হাজবেন্ড এবং তিনি মারা যান 2006 সালে। ওকে। এবং খাদ্যের অভাবে উনি খাওয়া খেতে পারতেন না, লাস্ট মোমেন্টে টাকা পয়সার অভাবে খাওয়া খেতে পারতেন না। আর তার ছোট ছেলেটা যিনি এখন বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন আর কি, তাকেও আমি জিজ্ঞেস করি অনেক ঘটনা। যাই হোক, তিনি এত কিছু বলতে পারেন না। তা আমি জাস্ট এতটুকু বলি, তার যেহেতু নেইবারের কাছ থেকে ঘটনাটা আমার পাওয়া, তিনি বলেছেন যে উনি ওনাকে বলেছিলেন যে এই ঘটনাটা যে ঘটেছিল তার বাসায় এত মানুষ দেখতো, এত শিয়ালের মতো কুকুর ডাকতো, এইসব জিনিস অ্যাবনর্মাল জিনিসগুলোর উৎপত্তিটা আসলে কেন, কি কারণে তিনি এসব জিনিস দেখতে পেতেন। হ্যাঁ, ওনার ওয়াইফ তো তার ছেলেকে মেরেছে, এখানে কোনো জিনের হাত ছিল, তার ওয়াইফকে কেউ ভর করেছিল, বশ করেছিল। একটা সাধারণ মানুষের পক্ষে একটা মানুষকে মারা সম্ভব না এবং তিনি এটা বিশ্বাসও করতে পারেননি। পরে হুজুর জিনিসটা ক্লিয়ার করেছে, বলেছে যে আসলে যেই মানুষগুলাকে তুমি দেখেছো তারা ছিল আসলে সেভিয়ার। তারা তো আপনার ছেলেকে আসলে বাঁচাতে চেয়েছিল, কয়েকবার আপনার বাসা থেকে নিয়ে যেতেও চেয়েছিল, আসলে পারেনি। এবং তার ছেলে যে নামাজ পড়তো রেগুলার, ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। কি পড়তো এটা তো আল্লাহই জানে, এটা তো আর আমরা জানবো না, এতদিন আগের ঘটনা। কিন্তু ওই জিনগুলা তার সাহায্যের জন্য সবসময় পাশে থাকতো এবং এক পর্যায়ে এই জিনগুলাই তাকে, তার ওয়াইফকে
লাস্ট পর্যন্ত এই কষ্টটা দিয়েছিল আর কি, যখন তিনি পঙ্গুত্ব লাভ করে। এবং আচ্ছা। জিনগুলোই মারতে দেয় নাই তার ছেলেকে কয়েকবার অ্যাটেম্পটে, কিন্তু লাস্ট মোমেন্টে তো যেটা হয় আর কি, আর না পেরে যেটা অ্যাটেম্পট নিয়ে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। কোনো মানুষকে মানুষ মার্ডার করতে গেলে মাথা ঠিক থাকে না। পরবর্তী সময়ে তো ভাইয়া ঘটনার শেষ মুহূর্তে আসলে সবাই মারা গেছে, খালি বেঁচে আছে ওই ছোট ছেলেটাই। কালের পরিক্রমে সবাই মারা গেছে, সবার নর্মাল ডেথই ছিল, খালি এই যেই মহিলাটা খুন করেছিল তার ছেলেকে, তিনি মারা গেছেন খাদ্যের অভাবে। আচ্ছা, সকালে খেতে পারছিলেন না লাস্টে। এটাই ছিল Okay. ঘটনা আসলে ভাই। থ্যাংক ইউ সো মাচ। ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসবো ডক্টর আলিফের কাছে, ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। এখন চলে যাব একটা ঘটনায়। এটি একটা ইমেল পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাদিল আল সাইদ। ভূতেফোনের জন্মদিনের শুভেচ্ছা। আপনি আর আপনার পাশে এই মুহূর্তে যারা আছেন আর যারা ভূতেফোন শুনছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু কিছু ঘটনার ব্যাখ্যা বা সমাধানের উত্তর খুঁজে পাওয়া যায় না, হয়তো বা পাওয়া যায়, তা আমার জানা নেই। মানুষ মারা যাবে সেটাই কি স্বাভাবিক না? কিন্তু আমার নানু বাড়ির পরিচিত মুখগুলো আর আমার বাবার পরিবারের পরিচিত মুখগুলো যারা ছিল আর যারা আছে, সবাই আমাদের বাড়িটাকে কেন জানি খুব ভয় পায়, জানি না কেন। তবে আমাদের পরিচিত যারা ছিল, যারা মারা গিয়েছেন, ওনারা ঠিক মৃত্যুর আগে আমাদের বাসায় এসে শেষবারের মতো দেখা করে গেছেন। জানি না এটা মিরাকল নাকি অন্য কিছু। এই জন্য সবাই বলে তোমাদের বাড়ি থেকে এসেই যদি মৃত্যু হয়। গাইবান্ধা জেলার সাঘাটা থানায় আমার দেশের বাড়িটা। বাড়িটা মেইন রাস্তার পাশেই। বাড়ির চারিদিকটা ইটের দেয়াল দিয়ে আবদ্ধ করা। বাড়িটাকে বাহির থেকে দেখলে মনে হয় এই বাসায় কেউ বুঝি থাকে না। বাড়িটার যে মেইন গেট আছে তার পাশেই 3টি কবর। একটি কবর আমার বাবার দাদির, আর বাকি দুটো আমার যমজ ছোট বোনদের। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা কিন্তু আধা পাকা। বাড়িটির চারপাশে নারিকেল গাছ আর বাসার ঠিক পেছনে একটি বাগান আছে। ঢাকা থেকে যখন আমার বন্ধুরা আমার বাসায় আসতো, তখন ওরা যেতে চাইতো না, বলতো এত গরমের মাঝেও তোদের বাড়িটা এত ঠান্ডা কেন? কেমন একটা শান্তি লাগে, কেমন সুগন্ধ দিয়ে একটা স্তব্ধ পরিবেশ। ওরা তো জানে না আমি আর আমার আম্মু জানি কি ঘটনা ঘটে এই বাড়িটাতে। আমার নানু মারা যায় সময়টা 2000। যেদিন মারা যান ঠিক আগের দিন হঠাৎ করে নানু আমাদের বাসায় বিকেলে আসেন। নানু আমাকে আর আম্মুকে বলেন, তোদেরকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। রাতের খাবার শেষ করে নানু আর আমি একসাথে রুমে। নানু মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন। সময়টা ছিল শীতকাল, তাই লাইটটা অফ করে যেই লেপের নিচে ঘুমানোর জন্য যাব, তখনই নানুর মুখটা দেখে রীতিমতো চমকে যাই। বলতে গেলে নানু দেখতে শ্যাম বর্ণের ছিল, কিন্তু সেই রাতে নানুর মুখটা আজও চোখে ভাসে, যা ভুলতে পারিনি আজও। দেখলাম নানুর মুখটা অন্ধকারেও দেখা যাচ্ছে, তার চেহারা দিয়ে মনে হয় সাদা আলো প্রতিফলিত হচ্ছে। তা দেখে আমি তার পাশেই ভয় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নানু চলে গেল, আমিও কাউকে কিচ্ছু বলিনি। ওই দিন বিকেল বেলায় নানুর বাড়ি থেকে ফোন আসলো, নানুকে নাকি একটি হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা সবাই সন্ধ্যার সময় প্রাইভেট গাড়ি নিয়ে বগুড়া সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা অনেক খারাপ ছিল, তাই গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছি, আর চোখে পড়লো সাদা একটা আলোর ফুলকি, যা কিনা গাড়িটা যে স্পিডে আছে ঠিক সেইভাবে 15 ফিট দূরত্বে একইভাবে যাচ্ছে। আম্মু পাশে ছিল। বললাম, কিছু দেখতে পাচ্ছ? আম্মু কিছু বলল না। সেই হসপিটালটির একটি সামনে যাওয়া পর্যন্ত আলোটা ছিল। হসপিটালের গেটের সামনে ঢুকতে তাকিয়ে দেখি আলোটা আর নেই। ভেতরে যেতেই শুনতে পেলাম নানু আর বেঁচে নেই। রাতে নানুর মৃতদেহ আনা হলো। রুমের ভেতর আম্মু সহ সবাই কোরআন পড়ছেন। আমি রুমে গিয়ে হঠাৎ করে সবাইকে নানুর সাথে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাটা বললাম, আর রাস্তার ঘটনাটা।
সবাই শুনে অবাক হয়ে বলল, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন, তাই তোমার নানু মৃত্যুর আগে তোমাকে দেখিয়ে দিয়ে গেছে আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি বুঝতে পারোনি, এই তো আমার দাদি আজ 48 দিন হয়েছে মারা গিয়েছেন। উনি থাকতো পাশেই, যেখানে আমার চাচারা থাকেন সেইখানে। কিন্তু মৃত্যুর আগের দিন আম্মুকে বলেছিলেন আমি তোমাদের বাসায় যাব আর থাকবো। দাদি কিন্তু পাশের বাসায় থাকতো। যেদিন আসে ঠিক তার পরের দিন দুপুর 11টা হবে, আমি আমার রুমে, আম্মু ডাকছে আর আমাকে বলছে তোর দাদি মনে হয় আর বাঁচবে না। দেখলাম এই জীবনের প্রথম কেউ মারা গেল, সেটা আমার হাতের ওপর। আমি দেখেছি মানুষ কিভাবে মারা যায়। যখন আমার হাতের ওপর আমার দাদি মারা গেল, কেমন যেন একটা ধাক্কা খেয়েছিলাম, আমি বোঝাতে পারবো না। আমি যে রুমে থাকতাম সেই রুমের বিছানাটা ছিল বক্স খাটের, আর বক্স খাটগুলো স্বাভাবিকভাবে অনেক বেশি ওজনের হয়। সময়টা ছিল 2001, তারিখটা আমার মনে নেই। রাতে ঘুমানোর পর অস্বাভাবিকভাবে ঘুম ভাঙলো ঠিক ভোরের আজানের সময়। আমার সমস্ত শরীর ঘেমে গেছে। আমি রুমের লাইট অন করলাম আর যা দেখলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, যা দেখলাম তা রীতিমতো অকল্পনীয়। দেখলাম আমার বক্স খাটটা যেখানে দেয়ালের সাথে লাগানো ছিল তা দেয়াল থেকে 1 হাত পর্যন্ত সরে এসেছে, আর খাটের চারপাশের মেঝেতে অনেকগুলি পাখির পালক পড়ে আছে। কয়েক ডজন পাখির পালক হবে একদম খাটটার চারপাশ ঘিরে, কিন্তু পাখির দেহের কোনো অস্তিত্ব নেই, শুধু পালক পাওয়া গেল। আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে উঠালাম, দেখলাম সবকিছু, ওনারাও অবাক, এটা কিভাবে সম্ভব। পরের দিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন বাসায় যে টিনের চাল ছিল ঘুমের মাঝেই শুনতে পেলাম কি যেন ঝিরঝির শব্দ করে পড়ছে, আর সঙ্গে সঙ্গে শরীরটা কাঁটা দিয়ে উঠে জ্বলতে থাকে। মনে হয় আমি ঘুমন্ত অবস্থায় বিছানাতে দৌড় দেই আর রুমে থাকা কাচের টি টেবিলটা যেটা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকি আর রুমের লাইট অন করে দেখি আমার ডান পায়ের হাঁটুর নিচে ওই টি টেবিলের কাচ বিঁধে গেছে, রক্তে সমস্ত মেঝে কার্পেট লাল হয়ে গেছে, কিন্তু কোনো প্রকারের ব্যথা বা যন্ত্রণা অনুভব করিনি। আজও জানি না কেন পায়ের ক্ষত চিহ্নটা আজও রয়ে গেছে। আম্মুর কাছ থেকে জানতে পারি কোনো এক রাতে, সময় বা তারিখটা আম্মু খেয়াল নেই, যখন বাসায় শুধু আম্মু আর আব্বু থাকতো, আমি তখন ঢাকাতে, এখনো ঢাকাতেই থাকি, তখন সেই রাতে হঠাৎ করে আব্বুর যে বড় ভাই ছিল, আনুমানিক রাত 12টার পর হবে, আম্মু শুনতে পেল তার কণ্ঠে বলছে, সাথীদের আম্মু আমি তোমার বড় ভাই, একটু বাইরে আসতো। আম্মুর ঘুম এমনিতেই হালকা, আওয়াজ অল্প হলেও ঘুম ভেঙে যায়। আম্মু তুলারাশির জাতিকা। আম্মু চিন্তা করলো এত রাতে বড় ভাই ডাকছে, বড় ভাই আর কোনো বিপদ হলো নাকি। আব্বু কিন্তু পাশে ঘুমাচ্ছিল। আব্বুকে না ডেকে আম্মু দরজা খোলেন, আর বারান্দার গেটটা যেটা আছে সেখানে দাঁড়াতেই চোখ পড়লো মেইন গেটটার সামনে। আম্মু দেখলো সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বাটে আর বেশ বড় সাদা দাড়িওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে আছে আর হাত দিয়ে ডাকছে আর বলছে, মা এইদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আম্মু ব্যাপারটাকে অস্বাভাবিক বুঝতে পেরে আস্তে করে দরজাটায় রুমে এসে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ পর্যন্ত আমার বাসায় আমার যে পোষা প্রাণীগুলো ছিল, কুকুর আর বিড়াল ছিল, বড় হতেই তারা হঠাৎ করেই বাসা থেকে হারিয়ে যায়, সমস্ত গ্রাম খুঁজেও পাওয়া যায় না। এই ব্যাপারটা সবাই জানে, কেন হারিয়ে যায় আমার ফ্যামিলির জানা নেই। আমার বাসায় এখন পর্যন্ত 2জন হারিয়ে যাওয়া ছোট্ট ছেলে এসেছিল। একজন এসেছিল 1985 সালে, যা আমি আব্বু আম্মুর কাছ থেকে জানতে পারি। আরেকজন এসেছিল 2004 সালে। তারাও 15-20 দিন থাকার পর হঠাৎ করে হারিয়ে যায় বাসা থেকে। প্রতিটি ঘটনা একদম ভোরে, না হয় ঠিক সন্ধ্যাবেলায়। এই সময়টায় বাড়ির বাইরে পা রাখতেই সব হারিয়ে গিয়েছিল, পোষা প্রাণীগুলো আর ছোট্ট ছেলেগুলো। এখনো রাতে ঘুমোলে ঠিক রাত 12টার পর আমার নাকে কেমন যেন সুগন্ধ পাই, আর কে যেন জানালার পাশে ফিস ফিস করে কিছু একটা বলতে চায়। অনেক চেষ্টা করেছি জানতে পারিনি। রুমের একটি জানালায় কান পেতে শুনতে গেলে অন্য জানালা থেকে ফিস ফিস আওয়াজ পাওয়া যায়, কিন্তু বুঝতে পারি না মানুষ না অন্য কিছু। আওয়াজটা কিন্তু রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত হয়।
আমার আব্বু একজন সরকারি কৃষি ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু অবাক করা ব্যাপারটা হলো আমার আব্বুর হাতে যে সমস্ত গাছ আজ অব্দি রোপণ করেছেন তা কোনোদিন হয়নি। সব গাছ 1 মাস পর মারা গেছে। এখন যে বাসায় গাছগুলো আছে সব আম্মু আর আমি লাগিয়েছি। বাড়িটাকে ঘিরে প্রতিটি ঘটনায় যে প্রশ্ন সৃষ্টি হয়েছে তার উত্তর আর সমাধানের জন্য কিছুদিন আগে আমার আব্বু একজন প্যারানরমাল এক্সপার্টের কাছে যান, কারণ এর প্রভাব শুধু আম্মু আর আমার ওপরেই সবচেয়ে বেশি পড়ছে। সমাধানের কাজ এখনো চলছে। আরো কিছু ঘটনা ঘটে গেছে যা বলার নিষেধ আছে, যদি ক্ষতি হয়ে যায়, এই জন্য এখন বলতে পারবো না। যদি সমাধান হয় আমি অবশ্যই আপনাদের জানাবো। আরো অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এরপরে তিনি তার ফোন নাম্বারটা দিয়েছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসেছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসেছেন, সো আমরা সরাসরি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মাহমুদ সোয়াইব বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে বলছি। আজকে যে ঘটনাটি বলবো এটা অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। ঘটনার শুরুতেই এভাবে লেখা ছিল যে ঢাকার এক পুরনো বাড়ি ছিল যেখানে অনেক বছর কেউ ভাড়া নিত না। বাড়িটার 3য় তলার ফ্ল্যাটে নতুন দম্পতি রানা আর তানিয়া উঠল। প্রথম দিন সবকিছু ঠিকই ছিল, কিন্তু রাত হইলে অদ্ভুত ধরনের কিছু আওয়াজ হতো, যেন কেউ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পানি ফেলছে এমন একটি শব্দ। হয় না, এখন এরকম অনেকে হয়, দেখবেন রাতে যখন একাই থাকেন বাসায় বা রুমে, মনে হয় যে বাসার নিচে বা সাইডে বা অন্য রুমে কেমন যেন একটা শব্দ হচ্ছে। ওই শব্দকে আমরা যখন চিন্তা ভাবনা করি ওইটা আরো বিস্তৃতভাবে শোনা যায়। এটা সবার সাথেই হয় আর কি। সরি, ঘটনার মাঝে যদি কাশি দিই কেউ কিছু মনে করবেন না, কারণ আমি আসলে অনেক শীত লেগেছে আমার। তো যাই হোক, এরকম যখন অলৌকিক কিছু ঘটনা হওয়ার পরে রানা প্রথমে ভাবলো যে পাইপ থেকে মনে হয় পানি পড়ছে, কোনো পাইপ হয়তো লিক হয়েছে। কিন্তু এক রাতে সে টর্চ হাতে নিয়ে নিচে গেল। সিঁড়ির নিচে কোনো পাইপই ছিল না, বরং অন্ধকার একজোড়া চোখ তার দিকে তাকিয়েছিল। এটা কোনোভাবেই মানুষের চোখ হতে পারে না। একদম লালচে স্থির ভয়ঙ্কর একটি চোখ। সে এই দৃশ্যটা দেখার সাথে সাথে ভয়ে উঠে উপরতলায় দৌড়ে চলে গেল। তানিয়া তখন দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিল আর বলল, এই কোথায় গিয়েছিলে তুমি? ভয়টাই পেয়েছো নাকি? তখন বলছে, ওরা আবার ডাকছে, ওরা বলে এই বাড়ি এখন আমাদের। পরের দিন সকালে বাড়ির মালিক জানালেন সেই বাড়ির সিঁড়ির নিচে বহু বছর আগে একটা মেয়েকে মেরে পুঁতে ফেলে রাখা হয়েছিল। বৃষ্টির রাতে এখনো নাকি সে উঠে আসে এই বাড়ির মধ্যে রাত হলেই। অ্যান্ড যারা নতুন এই বাড়ির নিচে বা বাড়িতে ওঠে তখন কেউ যেন সিঁড়ির নিচে না তাকায়, এমন একটি কথা বলেছেন এই বাসাওয়ালা। তো মূলত এই বাসা এতদিন পড়ে থাকার কারণ একটাই ছিল যে এই বাসায় যারা যারা থাকতো তারা প্রতিদিনই এই একটাই অবজেকশন দিত যে সিঁড়ির নিচে থেকে কাউকে দেখা যায় বা কেউ কথা বলে বা কোনো পানি ফালানোর শব্দ হয়। তো এখন সে আবার যে কেউ সিঁড়ির নিচে তাকায় তার ছায়া নাকি আর কোনোদিন আলো দেখা যায় না, ওই মেয়েটা একদম ছায়া হয়ে যায়। যে ওই সিঁড়ির নিচে বা ওকে স্পষ্ট দেখে তারপর থেকে তার ছায়া নাকি সে দখলে নিয়ে নেয়। তো রানার চোখে ঘুম নেই। রাতটা ছিল বৃষ্টি ভরা রাত, আর তানিয়া বারবার মুখের মধ্যে এমনভাবে কাঁদছে বা কিছু বলছে স্পষ্ট করে। হঠাৎ ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই হয়ে যায়। বাতাসে নিজে নিজে নিভে গেল সেই মোমবাতিটি। ঠিক সেই মুহূর্তে রানার ফোনে এক ভয়ানক মেসেজ আসে, তুমি ওর নাম জানো না, তাই ও শান্তি পাচ্ছে না। রানা তো হতভাগ হয়ে গেল। কে পাঠালো এই মেসেজ? নাম্বারটাও অজানা। সে সাহস করে আবার সিঁড়ির দিকে নামলো। বৃষ্টি থেমে গেছে তখন, কিন্তু মেঝেতে পানির দাগে লেখা, আমার নাম রুহি। তখন পিছন থেকে একটা নারী কণ্ঠ শুনতে পেল, আমার নাম কেউ জানতো না, শুধু তুমি জেনে গেছো। রানা ঘুরে দাঁড়াতেই দেখলো ভেজা চুলে ঢাকা এক মেয়ে, চোখ দুটো একদম লাল,
মুখে কাদা মিশে রক্তের দাগ। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। রানা তখন পিছু হাঁটছে, কিন্তু পা যেন তার মাটির ভিতরে পুঁতে গেছে। আর তখনই মেয়েটা তার গলায় ছুঁয়ে বলল, এখন তুমি আমার জায়গায় থাকবে। পরের দিন সকালে তানিয়া ঘুম থেকে একা উঠলো এবং দেখলো যে রানা নেই। সিঁড়ির নিচে শুধু ভেজা মাটির মধ্যে একটা নতুন ছায়া, রানার মতো দেখতেই, কিন্তু মুখে লালচে হাসি। মানে ওই মেয়েটার সঙ্গে যে সিঁড়ির নিচে থাকতো, সেই মেয়েটার সঙ্গে এই তানিয়ার যে হাজবেন্ড ছিল সেও গায়েব হয়ে যায় আর কি। তো এই ছিল ঘটনা যে এই পরিত্যক্ত বাড়িতে যখন এরা থাকার জন্য গেছে, তখন তারা সাহস করে আর কি করেছিল যে থাকার জন্য বলেছিল। বাড়ির মালিক তাদের অনেকবার নিষেধ করার পরেও তারা সাহস দেখাতে গিয়েছিল। এখন তার ওয়াইফকে রেখে সে নিখোঁজ। আমিও কথা হবে না, চলে যাবো বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরিতে, এবং বাবু ভাই দেখি আজকে কি ঘটনা নিয়ে এসেছেন। কিন্তু রাসেল ভাই, আজকে যে স্টোরিটা নিয়ে এসেছে এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভিয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ, এবং ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি, ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডের সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়া থেকে। আচ্ছা, এবং ওখানে ইংল্যান্ডে ব্রন বর্ডার। তো এটা বেসিক্যালি আনন্দ বললো, কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। অ্যান্ড আনন্দ ওয়াজ বর্ন আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্কে মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, ওয়েন হি ওয়াজ ইন হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল। বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভিয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট। পুরনো কবরস্থান এবং পুরনো অনেক অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশ্ব লন্ডনে খুব আদিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা, এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়ে আছে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে পোস্টে, অনেকে এটাকে বলা হয় যে মানে সিটি অফ প্যারানর্মাল থিংস। আচ্ছা। এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাইগেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা, অবস্থান ছিল, এখনো আছে, মানে ছিল মানে এখনো আছে। ওই হাইগেট সেমিট্রিতে, আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাইগেট খ্রিস্টান সেমিট্রি। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় যে আউট অফ কিউরিয়াসিটি। এটা ধরেন ওই যে আমরাও একটা জিনিস বসে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে, এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় বিয়ে করার জন্য। অ্যান্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে, মানে ওদের কথা হচ্ছে সেমিট্রিটা নাকি দুইটা অংশ আছে, এবং দুই পাশে মানে দুই সাইডে, এবং বিশাল, বলতেছে আমরা 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পেরেছেন, অনেক বড়, অনেক বড়। তো আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজ হয়ে যায় ফার্স্টে, যেই প্রথমে হচ্ছে ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা, প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢুকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ ওইখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, ক্রিপ্ট আছে, আরো অনেক পুরানো স্থাপন আছে কবরস্থানের ভিতরে। তো সবগুলো দেখে ওরা একটু কনফিউজ হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড, প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল, এবং ঈশ্বর বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে জিনিসটা। তো বলতেছে যে খুব মানে সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, হ্যাঁ, মানে চিল্ড ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় মধ্যে ভয় ব্যাপারটার থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা, ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুজন আসছি, অ্যান্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাপু খেলি, অ্যান্ড দেখি এটা কেমন। হ্যাঁ, খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখে। তো ও বলতেছে লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে। ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে,
যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে বক্সের মতন। হ্যাঁ, আর ক্রিপ্টটা হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সে বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটা আর মাটির তলায়। এটা মনে হয় অনেকে মুভিতে দেখেছেন আমার মনে না, হয়। অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এর জন্য আমি আর টুমটাও একটু বলে দেন তাহলে। হ্যাঁ, সেটাই। টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল কবর, যেটা মাটির নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয়, উপরে সামনে ক্রিশ্চিয়ানদের একটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স। এই হচ্ছে ডিফারেন্স। তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব ইন্টারেস্টেড। ও আচ্ছা, লুকোচুরি খেলাটা হবে এইভাবে। আমি ভাবছিলাম কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা ক্রিপ্টে। আচ্ছা। এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা, এরকম একটা কিছু। এনিওয়েজ, তো প্রথম ইটাই পড়ে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড, ওরা দুজন একটা টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন, প্রথম খেলা শুরু হয়ে যায়। ইউজিন দাঁড়ায় এক জায়গায়, যে আপনার চোখ বন্ধ করে সে গুনে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা মানে খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়। আমার মনে আছে, মনে আছে, এবং মানে ইলেকট্রিসিটি যাওয়ার সময় সাথে চিৎকার, এবং তারপর দেখলাম যে হইচই শুরু হয়ে খেলা শুরু করতো। তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাও ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ, এটা বুঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। একদম ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, ওর ফ্রেন্ড হারিয়ে যায়, হঠাৎ করে চোখ খুলে দেখে না। তো হারার আগে একটা জাস্ট একটা শীষ দেখে, হ্যাঁ, শীষ দিয়ে মানে বুঝায় যে আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে ও খুঁজতে থাকে রাসেল ভাই, খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পিছনে যায়, এবং এক সময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু আর কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে হালকা শব্দ স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নাই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে রাসেল, মানে একটু ভয় পেতে থাকে এবং একা তো পুরো কবরস্থানে। এবং দেখতে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও ভেতরে একটু শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে। ও যে দরজাটা দেখে না, সেখানে কান পাতে ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস। আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে হাসলো। হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে সে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথাটা কাজ করে। নক করার কোনো শব্দ পেয়েছো নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড় 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 শব্দ। বাট সে কিন্তু মানে ওইটা তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো। সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা মানে বুঝে পাওয়া যাচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায়, কিছুটা ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিলাম, জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে কাটছি, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারে। মারার পর দেখে বন্ধুরা বসে আছে, মানে ওর বন্ধুরা বসে আছে। তো ও ওকে মানে মনে হয় আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল আই ফাইন্ড ইউ, তোমাকে আমি পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি না, ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো আমার সঙ্গে, ভালো লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে, বন্ধুর হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না, সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজেরই গুলকম হচ্ছে। তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট, আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম? তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু। তো বলে কোথায়, বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে, যাকে খুঁজে পেল ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা টিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো। ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে।
তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছে না ইলাস তো আমরা ওইটা কোনো, আমি তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু হাঁটা দেয়, ওর আগে আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং ও দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া কি, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ সে আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতেছে, পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো ওর কাছে ক্যান্ডেনি মনে হচ্ছে এই সময়টাতে যে আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে কিছু দেখতে পায় না, হ্যাঁ এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ বার্চ গাছ এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় দানা বেঁধে উঠতে থাকে। তো ফ্রেন্ডকে একবার ডাকে, হে স্টাফ আমরা না যাই ওখানে, ইউনো উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাবো? বলে কি নো নো বিচ একটু কাছে, তুমি আসো, ইউনো আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, ইউনো লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। এবং যেতে যেতে একটা পর্যায়ে ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতেও কিন্তু একটা ঢাল আছে বেশ, ওরকম ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুম আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, মানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধপ করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে, ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নেই। এক পর্যায়ের বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না বন্ধু, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এবং এই সময় ও দেখে, মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা যাচ্ছে না, আর মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম, এবং বেশ কিছু হুইসপারিং ওর কানে আসছে। এই সময় পিছন থেকে দেখো ওকে ইউদিন বলে ডাকতেছে, কে খুব জোরে 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 ডাকতেছে পিছনে। তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে, ওর সাথে দৌড় দিয়ে আসতেছে, এবং ওর সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। ও, এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, দেখে ওকে বলে যে তোমার কি হয়েছে? ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে এসে। বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ, এবং তোমাকে আমি ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছিল, আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাও আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে, এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। এই বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, এবং অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও, প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, এবং মানে এই ধরনের বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে, মানুষ সবাই তাই, আমিও অনেক শুনেছি এরকমই লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটনা যেতে পারে। অবশ্যই ইটস জিন, নাথিং বাট জিন। এরা এই যে অ্যাবান্ডেন কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গায় তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে। এবং আপনার ভাই আছেন আমাদের এখানে, এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি একটি মেডিকেল কলেজের ঘটনা। জি। তো ঘটনাটি আসলে যার সাথে ঘটেছে তার নাম বলতে বলেছে, কিন্তু ওনার বর্তমান কর্মস্থল বলা যাবে না। তো উনি একজন পেশায় শিশু চিকিৎসক, ওনার নাম হচ্ছে মরিয়ম। জি। তো উনি রাজশাহী মেডিকেলে পড়তেন, এক সময় রাজশাহী মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তাও সেটা স্বাধীনতার আগের কথা। তো ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক প্রবীণ একজন, হয়তো আপনার নাম অনেকেই জেনে থাকতে পারেন। তো ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, তো উনি যখন রাজশাহী মেডিকেলে যখন পড়তেন, তখন পড়াকালীন সময়ে, তো সেখানে উনি থার্ড ইয়ারে যখন ওঠেন, তখন ওনার একটা রুমমেট আসে। জি। তো ওই রুমমেটের অদ্ভুত ব্যাপার, রুমমেট তার সাথে কোনো কথা বলতো না, সে শুধু লেখাপড়া করতো, আর মানে তার সাথে কোনো কথা বলতো না।
এই এখন সে যদি জিজ্ঞেসও করে কোনো কথা, মানে সে এমন ভাবে রিয়াক্ট করে যে সে কিছু শোনেই নি, বা সে অনেক বধির, মানে সে কানে শোনে না, এমন ভাবে সে রিয়াক্ট করে। তারপর উনিও চিন্তা করলেন যে আমি থার্ড ইয়ারের একজন সিনিয়র আপু, অথচ ফার্স্ট ইয়ারে পরে আমি বারবার তাকে বলি, কথা বলার চেষ্টা করি, সে কথা বলে না, এটা নিজের ওনারও ইগোতে এটা লাগে। তো উনিও বেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এরকম 2-3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে উনি মানে খুব বিরক্ত হন ওই আচরণে, তার ওই নতুন রুমমেটের আচরণে খুব বিরক্ত। একদিন রাগ করে বলেন যে তুমি কি আমাকে পাত্তা দাও না, তোমার একসাথে থাকি, তোমার সাথে এতবার কথা বলার চেষ্টা করি, কত গুরুত্বপূর্ণ কথা থাকে, তুমি কথার উত্তর দাও না কেন? তো সে পড়া থামিয়ে তার দিকে অত্যন্ত কর্কশ ভাবে বলে যে আমি কারোর সাথে কথা বলি না, কেউ কথা আমার সাথে বলুক এটা আমি চাইও না, সুতরাং আমার সাথে কথা না বলার চেষ্টা করবা, যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবা না। তো এই ফার্স্ট ইয়ারের এই স্টুডেন্টের আচরণে উনি খুব মানে মর্মাহত হলেন যে এরকম একটা আচরণে। তখন উনি পারতপক্ষে তার সাথে আর কথা বলতেনই না, কিন্তু একই রুমে থাকতেন স্বাভাবিকভাবেই, কিন্তু অনেক প্রয়োজন হয় যার কারণে প্রয়োজন হতো, তারপরে উনি চেষ্টা করতেন যে বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য। এর ভিতরে রাসেল ভাই ওই মেয়েটা যখন প্রথম এই আসে, দেখা যেত যে সে কিন্তু ক্লাসে খুব ভালো পড়া পারে, মানে তার লেখাপড়ার ইউটা খুব ভালো। তো হঠাৎ এই মর্গের যিনি পাহারাদার উনি এসে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে এসে অভিযোগ করলেন যে ইদানিং দেখা যাচ্ছে যে রাতের বেলা লাশগুলো ওনারা যেভাবে সাজিয়ে রেখে যান, সকালবেলা এসে দেখে লাশগুলো এলোমেলো, এবং আরো অদ্ভুত ব্যাপার হলো লাশের শরীরের কিছু কিছু অঙ্গ তারা আর খুঁজে পান না। যেমন দেখা যাচ্ছে যে তার হাতের কিছু আঙ্গুল খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে তার চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব অদ্ভুত, কিন্তু আঙুল এবং চোখ এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কান খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে রাসেল ভাই কোনোটা হয়তো পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে হয়তো আপাতত রেখে দিয়েছে, অথবা কোনোটা পোস্টমর্টেম হবে। তো যখন লাশ আসে ওনারা তো আসলে অত দেখে রাখেন না ওখানে। তো পরবর্তীতে যখন ওই সুরতহাল রিপোর্ট যখন প্রথমে ছিল, তখন ওটার সাথে মিল করতে গিয়ে দেখে যে না, সুরতহাল রিপোর্টে তো প্রথমে এইগুলো ছিল না, প্রথমে লাশের এই বৈশিষ্ট্য ছিল, পরে আবার দেখা গেল এইগুলো তাহলে কিভাবে আসলো, লাশের এই অবস্থা কেন হলো। এই ধরনের সমস্যা যখন হলো তখন মানে বিষয়টা সবার টনক হলো প্রশাসনের, যে সুরতহাল রিপোর্টের সাথে প্রাথমিক পুলিশের রিপোর্টের সাথে পরে কিছু মেলে না, লাশের কিছু লাশের এরকম সমস্যা দেখা যাচ্ছে। এবং ওই যে প্রথমে অভিযোগ করেছিল যে যারা পাহারাদার, যে সকালবেলা দেখা যায় যে লাশগুলো এলোমেলো, তো হ্যাঁ কথার সাথে মিলছে। তখন কি করে হলো যে ওই মর্গে পাহারাদার বসানো হলো, মানে পাহারাটা আগেই ছিল, পাহাড় একটু করা হলো, যে যাতে করে এই বিষয়টা যাতে রহস্যটা উদ্ঘাটিত হয়। তো এত কড়া পাহারা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, ঘটনা ওই একই রকম ঘটছে। তো এরকম বেশ প্রশাসন, আর তখন তো আসলে ওই সময় তো সিসিটিভি ছিল না, এরকম এত মানে টেকনোলজি ওই সময় তো ছিল না যে যাতে করে ওইভাবে অবজার্ভ করা যাবে, এই জন্য মানুষ দিয়েই যতটুকু পাহারা করানো যায় এটাই ছিল তো ওই সময়ের অবস্থার মানে ভরসা ছিল আর কি, এটাই। তো তারপরে যখন এগুলো হচ্ছে না, তখন মানে প্রশাসন মানে হসপিটাল কর্তৃপক্ষ খুব বেশ চিন্তিত হয়ে গেল যে এই লাশের চোখ বা এই নখ মানে আঙ্গুলগুলো কোথায় যায়, মানে এত কিছু বাদ দিয়ে কেন এগুলোই কেন থাকে না, আরো তো অনেক কিছুই তো মানে কেটে নিয়ে যেতে পারে, কিন্তু এগুলোই কেন পড়ছে। তো এখন মানে তারপরে কি হলো, আস্তে আস্তে জিনিসটা কমে আসা শুরু করলো, মানে এই টেন্ডেন্সিটা বা এই ধরনের এগুলো কমে আসা শুরু করলো ব্যাপক পাহারার পরে। শেষ পর্যন্ত দেখা গেল যে লাশ কাটা ঘরের মধ্যেও পাহারা বসানো লাগলো, যে শুধু গেটে একদম ভিতরে পাহারা বসাতে হয়েছে এই অবস্থার কারণে। তখন আস্তে আস্তে একটু জিনিসটা কমে আসা শুরু করলো। যখন কমে আসা শুরু করলো তখন রাসেল ভাই আসল ঘটনাটা মানে প্রকাশ পেল, যে আসলে মূল বিষয়টা কি ছিল। আমরা প্রথমে যে মরিয়ম আন্টির বিষয় দিয়ে শুরু করেছিলাম, যে উনার রুমমেটের ছিল, উনি আর একটা বিষয় ফলো করতেন। তার রুমমেট মানে রাতের বেলা যখন ওয়াশরুমে যেতেন, ওয়াশরুম থেকে সে যখন ফিরে আসতো, ফিরে আসার পরে দেখতো যে সে মুখ মুছছে খুব সুন্দর করে, মানে এই মাত্র কোনো কিছু সে খেয়ে এসেছে, এরকম ভাবে সে মুখ টুক মুছতো আর কি। তখন উনি মনে করতো হয়তো ওয়াশরুম থেকে আসে মুখ টুক ধুয়ে আসছে, এরকম করে মুছতেই পারে। কিন্তু তার এই বিষয়টা একটু অন্যরকম ছিল, অস্বাভাবিক রকমের ছিল। এমনি মুখ ধুয়ে এসে মুখ মুছা আর খাওয়ার পরে মুখ মুছার ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। এবং উনি আর একটা বিষয় খেয়াল করতেন যে তার ওই রুমমেট বাইরে থেকে রাতের বেলা কোথা থেকে আসার পরে ওই ছোট্ট একটা পুটলিতে কি যেন মানে খাটের নিচে রেখে দেয়। আর যেহেতু তার আচার আচরণ ভালো ছিল না, উনিও তার সাথে এই বিষয়ে কোনো কথা বলতেন না, যে আবার কথা বললে কি ধরনের কি আচরণ করবে জুনিয়র, এতে নিজের মান সম্মান চলে যাবে, এই কারণে উনিও পারতপক্ষে তার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেন না। কিন্তু একদিন ওনার খুব কৌতূহল জাগে যে আসলে এই যে রাতের বেলায় এসে ওই পুটলির মতো করে কি রাখে। উনি বেশ কিছুদিন ফলো করেছে ওই এই বিষয়টা। তখন একদিন যখন রাতের বেলা সে সারাদিনই থাকে রুমে লেখাপড়া করে,
কিন্তু ওয়াশরুমে দেখা যাচ্ছে সে 15 থেকে 20 মিনিট এই সময় সাথে আসে না। তো উনি চিন্তা করেছে এইবার যদি ওয়াশরুমে যাই এই সুযোগ আমি দেখবো আসলে সে খাটের নিচে রাখেটা কি। তখন আসলে রাতের বেলা সে যখন ওয়াশরুমে রেখেছে, সত্যি ওই সময় ওই মরিয়ম আন্টি উনি দেখতে গিয়েছে যে আসলে খাটের নিচে কি রাখে প্রতিদিন। তখন দেখে হ্যাঁ একটা পুটলি বাঁধা। তো পুটলিটা যখনই রাসেল ভাই খুলেছে সাথে সাথে উনি সাংঘাতিকভাবে শক্ট হয়েছে। উনি দেখে পুটলির ভিতরে মানুষের আঙ্গুল, চোখ, কান, জিহ্বাও আছে সেখানে। তো এই দৃশ্য যখন দেখে উনি সাংঘাতিক রকমের ভয় পান এবং মানে কোনো মতে দ্রুত এইটা মানে ঠিকঠাক মতো রেখে উনি আবার ওনার সিটে শুয়ে পড়েন। সিটে শোয়ার পরে যখন আবার ওই মেয়েটা আসে ওয়াশরুম থেকে ফিরে আসে, সে স্বভাবভাবেই ওই যে মুখ মুছছে। তো উনি সারা রাত ঘুমাতে পারেন নাই, উনি খালি চিন্তা করছেন যে কখন রাত সকাল হবে। সকাল হওয়ার পর ওনার খুব কাছের একজন বান্ধবীর সাথে বিষয়টা শেয়ার করেন যে রুমে এই অবস্থা। তখন বলে যে আসলে বিষয়টা তো আমাদের অধ্যক্ষ সাহেবকে জানানোর দরকার। তখন অধ্যক্ষ সাহেবকে গিয়ে যখন বলা হলো, অধ্যক্ষ সাহেব বললেন যে তোমরা আসলে মেডিকেলের পড়া অনেক চাপ, তোমরা পড়তে পড়তে মনে হয় তোমাদের মাথায় কিছু সমস্যা হয়েছে, তোমরা এক কাজ করো একটু বাড়িতে যাও, সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আসো, একটু ভালো করে ঘুমাও, সামনে তোমার এক্সাম, হয়তো এই কারণে মানে মাথার সমস্যা হয়ে গেছে। কিছুতে উনি বিশ্বাস করাতে পারলেন না এবং আরো বিশ্বাস করাতে পারলেন না। শেষ পর্যন্ত মানে আরো চেষ্টা করেছে, লোক ইন্সপেকশনেও আসার মানে মতো অবস্থা হয়ে গেলেও কিন্তু শেষ পর্যন্ত কি কারণে যেন লোক আর ইন্সপেকশনে আসে নাই ওখানে। বিষয়টা মানে হাস্যরসাত্মক হিসেবে তারা উড়িয়ে দিয়েছে। তো উনি তখন কি করতেন যে ওনার কথা কেউ যখন বিশ্বাস করলোই না, তখন উনি আর ওই ওনার রুমমেটের সাথে রাত্রে থাকতেন না। তখন ওনার রুমমেটকে বলতেন যে সামনে তো আমার এক্সাম, তো আমি আমার গ্রুপ স্টাডি করবো, আর এক রুমে গিয়ে আমার আর এক মানে ক্লাসমেটের সঙ্গে ঘুমাবো, তুমি একাই ঘুমাও। তো এই কথা বললে উনি চলে যেতেন রাতের বেলা তার সাথে থাকতেন না। একদিন রাসেল ভাই মানে ঘটনা যেটা ঘটেছে, হঠাৎ রাত ধরেন যে 1:30 কি 2টার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। তো ইলেকট্রিসিটি চলে যায়, ওনারও এক্সাম ছিল, উনি যখন জেগে পড়ছিলেন তো চিন্তা করছি ইলেকট্রিসিটি খুব গরম, উনি একটু বারান্দায় আসেন। প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে তো আবার ওখানে মানে হলের মধ্যে। তো বারান্দায় আসেন, তো বারান্দায় আসার পরে হঠাৎ মানে উনি যেই আসলে ওনার যে অরিজিনাল যে রুমটা, এই রুমটাও 3 তলাতে, আবার উনি যেই রুমে আবার থাকা শুরু করেছেন আর এক বান্ধবীর সাথে, সেটাও 3 তলাতে, খুব বেশি দূরে না, মাঝখানে অল্প কয়েকটা রুমের ডিফারেন্স আর কি। তো হঠাৎ উনি ওনার ওই রুম থেকে প্রচন্ড চিৎকারের একটা আওয়াজ শোনেন। তো প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনলে উনি দ্রুত সেখানে চলে যান, কারণ উনি বুঝতে পেরেছেন যে এই আওয়াজটা তার রুম থেকেই আসছে। তখন উনি যখন দ্রুত তার রুমে চলে যান, গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে যে আর একটা মেয়েকে ওইখানে নিয়ে এসে ওই যে তার যে ফার্স্ট ইয়ারের যে মেয়েটা ছিল আর কি, তার রুমমেট, সে মানে তার হাত, ওই মেয়েটার হাত মটমট করে চিবিয়ে খাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি তো সাংঘাতিকভাবে ভয় পান এবং যখনই ওই মেয়েটা তাকে দেখে ফেলে যে তার এই দৃশ্য দেখে ফেলেছে, তখনই ওই মেয়েটা জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। কিন্তু রাসেল ভাই ওই ইটের ছিল কিন্তু 3 তলা, মানে ওই ফ্লোরটা ছিল কিন্তু 3 তলায়, আর জানালায় কিন্তু শিক ছিল। রাইট। সে আরো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশের লোকজন চলে আসে। লোকজন চলে আসার পরে দেখে যে যার ওই যে কামরে ছিল সে ওখানে ডেড মানে মারা গেছেন সেখানে, এবং বলে যে এই কাজটা যে করেছে সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে চলে গেছে। সবাই বলে যে জানালা দিয়ে ঝাঁপ দেবে কিভাবে, এদিকে এইভাবে তো কোনো মানুষ যাওয়া যায় না, জানালা শিক অনেক ছোট, এতে কোনো মানুষ যেতেই পারবে না। এবং দেখা আসলে সত্যি রাসেল ভাই যে ও যেই যে ওই মেয়েটার মানে হাত খাওয়া শুরু করেছিল, রক্তও তো পড়েছিল, রক্তের ছাপটা জানালা পর্যন্ত যে মানে ওর পায়ের ছাপটা যে পায়ের সাথে রক্ত লেগেছিল জানালা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু জানালার নিচে যে সে কোথায় পড়েছে কিছুই আর জানা যায়নি। তো পরবর্তীতে ওই রুমটা আসলে সিল করে দেওয়া হয়, অনেক দিন সিল ছিল। তো মরিয়ম আন্টি বলেছে যে এখন ওই রুমটায় কেউ থাকে কি থাকে না, উনি রুমের নাম্বারটা বলতে রাজি হন নাই, তবে এতটুকু বলছে রুমটা 3 তলাতে। তো এখন ওইটার কি অবস্থা, ওখানে কি থাকে কি থাকে না এই বিষয়ে উনি কিছু বলতে পারেন না। তবে ওই মেয়ের পরবর্তীতে যেই মানে অ্যাড্রেসটা সে দিয়েছিল ভর্তির সময়, ওই অ্যাড্রেসে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওইখানে এই নামের কোনো মেয়ের এবং তার বাবা মা কোনো অস্তিত্বই নেই, কোনো কিছুর সন্ধান পাওয়া যায়নি। তাহলে সে কি ছিল, কেন সে মেডিকেলে আসলো? যখন রাসেল ভাই যখন দেখছিল যে না কড়া পাহারার কারণে সে ওখানে যেতে পারছে না, তখনই কিন্তু আসলে সে মানুষের মানে জীবন্ত মানুষের উপর আক্রমণটা শুরু করে এবং প্রথম আক্রমণে সে ধরা পড়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে তার কোনো আর অস্তিত্ব পাওয়া যায় নাই। তার সেই মেডিকেলে যারা অনেক পুরাতন যারা আছেন, এই গল্পটা অনেকের মুখে মুখেই আছে আর কি। আজকে গল্পটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা ছোট্ট অডিও ক্লিপে যাবো, ছোট না বড়সড় একটা অডিও ক্লিপে আমরা যাবো, তারপরে আবারও ফিরে আসবো। এন্ড সেই পর্যন্ত আশা করবো যে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মনির বলছিলাম উত্তরা থেকে। ঘটনাটা হচ্ছে বেসিক্যালি এটা 2015 এপ্রিলের দিকে ঘটনা। তো আমাদের স্কুলের কিছু ফ্রেন্ড আছি আমরা,
আমাদের মধ্যে এক ধরনের পাগলামি আছে। পাগলামিটা এরকম যে আমরা হঠাৎ হঠাৎ প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, হুটহাট করে এই প্ল্যানটা করে ফেলি আর কি। তো এই 2015 এপ্রিলের বিকালবেলা, একদিন বিকাল বলতে 5টা 5:30 দিকে এরকম সময় আমরা 4জন ফ্রেন্ড মিট করি। এটা হচ্ছে ঢাকা ফার্ম গেট এরিয়াতে। তো মিট করার পরবর্তীতে ওরা বললো যে চল আজকে কোথাও ঘুরতে যাই। আমি বললাম যে কোথায় যাবে? বললো যে দেখা যাক, এখন তো অলরেডি সন্ধ্যা হচ্ছে, আমরা গাবতলী যাবো, গাবতলী গিয়ে যে গাড়িটা পাবো ওঠার মতো মনে হবে যে এটাতে উঠে যাই, ওটাতে উঠে যে কোনো একটা জায়গায় চলে যাবো। আমি বললাম আমার আবার তখন পরীক্ষা চলতেছিল। আমি বললাম যে দেখ আমার কালকে পরীক্ষা আছে, তা আমাকে বাসা ব্যাক করতে হবে। ওরা বললো যে ঠিক আছে তাহলে তুই চলে যা। তো পরবর্তীতে আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। এর পরবর্তী ঘটনা ওদের কাছ থেকেই শোনা। তো ঘটনাটা এরকম ছিল যে ওরা কথা অনুযায়ী হচ্ছে যে ওখান থেকে ওরা গাবতলী চলে যায়। গাবতলী গিয়ে ওরা মানিকগঞ্জের একটা গাড়িতে উঠে। তো গাড়িতে উঠে ওরা যখন মানিকগঞ্জের একটা জায়গায় গিয়ে ওরা নামে, আমি স্পেসিফিক জায়গাগুলোর নাম উল্লেখ করছি না, একটা জায়গায় গিয়ে ওরা নামে। তো নামার পরে ওখানে হচ্ছে যে কয়েকটা দোকান ছিল, আর হচ্ছে যে ম্যাক্সিমাম দোকানই বন্ধ। তো ওখানে একটা দোকান ছিল, সেটা হচ্ছে লোডের একটা দোকান ছিল, 2 নম্বর লোডের, বাট খাবারের দোকান বা কনফেকশনারি এগুলো সব বন্ধ হয়ে গেছে। ওরা একটু অবাক হলো যে কি ব্যাপার, লোডের দোকান খোলা রেখে বাকি তখন বাজে ধরেন রাতে 11টা 11:30 মতো বাজে এরকম সময়। যাই হোক, ওরা চিন্তা করলো যে আচ্ছা যদি খাবার টাবারের দোকান যেহেতু নাই, দেখি আশেপাশের কোনো মানুষ আছে কিনা। তো ওরা লোডের দোকানের দিকে যাবে, এর মাঝখানে সাথে দেখলো যে রাস্তার পাশে একটা লেগুনা দাঁড়িয়ে আছে, লেগুনার পাশে একজন লোক দাঁড়ানো আর কি। তো ওরা মনে করছে যে লেগুনা ড্রাইভার। যাই হোক, ওনার কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করে যাচ্ছে ভাইয়া এখানে তো দেখলাম যে খাওয়া দাওয়ার জন্য মানে দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়ার মতো, তো বাজারটা কোথায় আছে বা ভালো কোথাও ইয়ে আছে কিনা খাওয়া দাওয়ার জন্য। বললো যে ঠিক আছে আপনি এখান থেকে যদি যান হচ্ছে যে আপনার 15-20 মিনিট লাগবে যদি হেঁটে চলে যান আপনারা। আর এত রাত আপনারা গাড়িও পাবেন না, মানে রিক্সা টিক্সা পাবেন না এখন, তো আপনারা হেঁটেই রওনা দেন। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আর এমনিতে রাতে থাকার জন্য ভালো কোনো হোটেল টোটেল আছে কিনা। তো তখন উনি একটু ব্যঙ্গাত্মক ভাবে এক ধরনের হাসি দিল, লাইক কেমন জানি। যাই হোক, তারপর উনি বললো যে আপনারা হচ্ছে একটু সামনে যান, মনে করেন যে বাজারে যাবেন, তো বাজারে যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন, ধরেন 10 মিনিটের মতো হাতে পেয়ে যাবেন এরকম আর কি। তো ওনার কথা অনুযায়ী চিন্তা করলো যে ঠিক আছে রাতের বেলা আর একটু হাঁটি, সমস্যা নেই, এক্সপিরিয়েন্স করতে আসছি, ঘুরতে আসছি রাতের বেলা, হঠাৎ করে ঠিক আছে আমরা হাঁটতে হাঁটতেই যাই, এখন আর কোনো কিছুর জন্য ওয়েট করে লাভ নাই আর কি। ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, হঠাৎ করে ওরা খেয়াল করলো যে পিছনে কিছু আসতেছে ওদের পিছন। তো একজন ঘাড় ঘুরার পিছনে তাকাইছে, তাকানোর পরে দেখলো যে 5টা কুকুর। তখন আবার আরেকটা কথা বলে রেখেছিল ভাই, এটা হচ্ছে যদি চাঁদের আলো ছিল ভালোই, ওরা চাঁদের আলো দিয়ে হাঁটতেছিল। তো পিছনে ফিরে দেখলো যে 5টা কুকুর ওদের পিছন আসতেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই 5টা কুকুরই মানে সারিবদ্ধ ভাবে একটা কুকুরের পিছনে একটা কুকুর আসতেছে ওদেরকে ফলো করতে করতে। এই জিনিসটা একটু ওরা অবাক হলো। কুকুররা দলবদ্ধ ভাবে থাকে সেটা ঠিক আছে, বাট হচ্ছে যে মানে এইভাবে সিরিয়ালি আসলে আমরা কখনো দেখি না যে চলাচল করতে একটা পিছনে একটা। বাইরে ওরা একটা চিন্তা করছিল যে দৌড় দিবে, আবার বললো যে না এখন দৌড় দিলে কুকুরের স্বভাব হচ্ছে যে দৌড় দিলে আরো তেড়ে আসার একটা স্বভাব থাকে ওদের। ওরা ওদের মতো হাঁটতেছে, কুকুরগুলো ওদেরকে ফলো করতেছে। হঠাৎ করেই তারা একটা বিল্ডিং দেখলো, লাইক 5 তলার একটা বিল্ডিং। ওরা চিন্তা করছে মেবি এটাই হোটেল। উনি ওই লোকটার কথা অনুযায়ী যে রাস্তার পাশেই পাবেন বিল্ডিংটা, হোটেলটা। বাট হোটেলের গায়ে কোনো লেখা নাই যে নাম টাম বা কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরো হোটেলটাই অন্ধকার, শুধু নিচের যে গেটের রুম বা গেট দিয়ে ঢোকার ওখান দিয়ে মানে ভিতর থেকে জানলা দিয়ে একটু আলোর মতো দেখা যাচ্ছে, নিচের তলার ইয়েটা জ্বলতেছে আর কি, বাতি জ্বলছে এরকম আর কি। তোরা চিন্তা করলে যাচ্ছে ঠিক আছে গিয়ে একটু নক দিয়ে দেখি যে এটাই হোটেল কিনা, আর একটু কথা বলে যদি এটা হোটেল হয় আমরা এখান থেকে কথাবার্তা বলে যাবো, বাজারের দিকে গিয়ে খাওয়া দাওয়া করে দেন এখানে ব্যাক করে চলে আসবো। এরকম প্ল্যান করে যখন ওরা এগুতে যাবে হঠাৎ করে ওই কুকুরগুলো মানে ওই পিছনে যতক্ষণ ফলো করতেছিল, ফলো করা থেকে ওরা এসে ওই বাড়িটায় ঢুকার যে রাস্তাটা ওইটা ব্লক করে ওরা দাঁড়ায় গেছে, এবং দাঁড়ায় ওদের দিকে তাকায় মানে ডাকাডাকি শুরু করছে আর কি, ঘেউর উপরে। ওরা অ্যাকচুয়ালি এটাতে একটু ভয় পেলো যে এতক্ষণ ধরে কুকুরগুলো কিছু করলো না, যখনই আমরা হচ্ছে যে এদিকে মানে যাওয়ার জন্য চিন্তা করছি তখনই কুকুরগুলো হচ্ছে যে ওদেরকে এভাবে ইয়ে করলো। তো একটা ফ্রেন্ড বললো যে দেখ আমার কাছে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ভালো মনে হচ্ছে না, আর কোনো কারণেই হোক কুকুরগুলো চাচ্ছে না যে আমরা ওই দিকে যাই। তো ওরা বললো যে ঠিক আছে আগে তাহলে ঠিক আছে আমরা চল বাজারের দিকে যাই, পরে দেখা যাবে। তো ওরা ওখান থেকে যখন মানে সিদ্ধান্ত চেঞ্জ করে যখন আবার হাঁটা ধরছে তখন কুকুরগুলো আবার থেমে গেছে। থেমে গিয়ে ওরা হাঁটতেছে, আবার সেই কুকুরগুলো ওদের পিছন পিছন ফলো করতেছে ওদেরকে। তো ওরা হাঁটতেছে তো হাঁটতেছে, মানে বেসিক্যালি বলতে গেলে ওরা খুব টায়ার্ড হয়ে গেছে। চিন্তা করলো যে কি ব্যাপার আর কতক্ষণ হাঁটবো বা কিছু। তো হঠাৎ করে এরকম চিন্তা করতে করতে ওরা দেখলো যে না সামনে আলো টালো দেখা যাচ্ছে, তখন ওরা বুঝছে যে না আমরা হয়তো চলে আসছি কাছাকাছি।
তো বাই দ্য ওয়ে ওরা ওদের মতো করে সামনের দিকে গেছে, গিয়ে চলে আসছে বাজারের মধ্যে। ওখানেই হচ্ছে একটা হসপিটাল আছে। হসপিটালের সামনে দেখলো যে লাইটেড আছে, সামনে সুন্দর একটা বাগানের মতো আছে, আর পরে হসপিটালটার সামনে হচ্ছে একটা মানে এই সাইডে একটা ঘর আছে। ওরা কি করছে, চিন্তা করলো যে আচ্ছা এখানে হচ্ছে যে এখানে একটা বেঞ্চ আছে, বেঞ্চে গিয়ে বসি। আবার একজন বললো যে তার আগে এক কাজ করি, খাওয়া দাওয়া করে নিই। বললো যে খাওয়া দাওয়াটা পরে করবো, আগে রেস্ট নিই, একটু বসে তারপরে আমরা ইয়ে করি। তো যে ভাবা সেই কাজ, ওরা কি করছে, হসপিটালের ওই বাইরে যে বেঞ্চ আছে সেই বেঞ্চের মধ্যে গিয়ে বসছে। আর আরেকটা কথা বলে রাখি, ওই কুকুরগুলো তখন ওদের ফলো করে ওখান পর্যন্ত আসছে। এসে ওরা যখন গিয়ে বেঞ্চে বসছে, ওরা ওদের সামনে গিয়ে বসছে ওখানে। তো এর মধ্যে একটা ফ্রেন্ড ঘড়ি দেখছে, ঘড়ি দেখে দেখলো যে তখন রাতের প্রায় 1টা বাজে, 1টা বাজে আর 5 মিনিটের মতো বাকি এই সময়টা। তো অবাকই হলো যে ওই লোকটার কথা অনুযায়ী 20 মিনিটের রাস্তার হওয়ার কথা, সেখানে এখন 1টা প্রায় বেজে গেছে। আমরা এতক্ষণ ধরে হাঁটলাম, মানে লাইক কি বলবো, বাট ওদের কাছে মনে হয়েছে যে না, ওরা ওই লোকটা হয়তো 20 মিনিট বলছে, আধা ঘন্টার মতো বা একটু এরকম হাঁটা হয়েছে। একটু মানে অবাকই হয়েছে তারা যে এত সময় কেমনে, যে তাদের ইয়ে অনুযায়ী হয়তো 12টা বাজতে পারে, 1টা বেজে গেছে। যাই হোক, ওরা ওখানে গিয়ে বসছে। বসার পরে হঠাৎ করেই আবার কুকুরগুলো চিল্লানি শুরু করছে ওখানে বসার পরে, মানে চিল্লাচিল্লি শুরু করার পরে আবার থেমে গেছে। থেমে যাওয়ার পরেই হসপিটালের ভিতর থেকে একজনের কান্নার আওয়াজ আসছে। তো ওদের মধ্যে এক ধরনের কিউরিয়াসিটি জাগলো যে কি হয়েছে, চল গিয়ে দেখি হসপিটালে। তো হসপিটালে ঢুকার পরে মানে একজনের কাছে জিজ্ঞেস করার পরে জানতে পারলো যে একটা লোক মোটামুটি অনেকদিন ধরে অসুস্থ ছিল, সে মারা গেছে কিছুক্ষণ আগে। তো আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। তো ঠিক আছে, যেহেতু হসপিটাল এগুলো আসলে একটা স্বাভাবিক ঘটনা বলা যায়, তারা ওখানে কিছুক্ষণ ইয়ে করার পরে যখন বের হয়ে আসতে যাবে, ঠিক 5 মিনিটের মধ্যে আবার কান্নাকাটি দেওয়া শুরু হলো। তখন মানে যেত, তখন ওরা মানে জিজ্ঞেস করলো আরেকজনকে যে হ্যাঁ আরেকটা রোগী মারা গেছে। তো সেই রোগীটা হচ্ছে বিকালবেলা ফুটবল খেলতে গিয়ে একটু আঘাত পাইছিল, সে হসপিটালে আসছিল, মাথায় আঘাত পাইছে, এখন সে মারা গেছে। তো বিষয়টা ওরাও একটু ইয়ে করলো যে কিভাবে তাহলে একটা ভালো মানুষের ভালো মারা যাওয়া। ওরা ওখান থেকে বের হয়ে এসে আবার সেই বেঞ্চে বসার মানে লাইক ওই রোগীটা মারা যাওয়ার 5 মিনিট পরে আবার সেম অবস্থা, আবার কান্নাকাটি হয়েছে। তো ওরা বুঝলো যে আর একটা রোগী মারা গেছে। লাইক 15 মিনিটের মাথায় পরপর 3টা ব্যক্তি মারা গেল। আবার ওরা যখন আসছে, ওই কুকুরগুলো তখন ওখানেই বসা ছিল। ওরা ওখানের মধ্যে যখন বসার পরে মানে ওই রোগীটা মারা যাওয়ার পরে কুকুরগুলো আবার চিল্লাচিল্লি স্টার্ট করছে। বিষয়টা এরকম ছিল, মনে হচ্ছে যে ওই আমার যে 3টা ফ্রেন্ড ছিল ওদেরকে মানে তেড়ে আসবে এরকম অবস্থা। তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে রাশেদ, ও কি করছে, অ্যাকচুয়ালি কুকুরকে খুব ভয় পায়। সে কি করছে, কুকুরের তেড়ে আসার ভাব দেখে সে কি করছে, লাফ দিয়ে ওই পিছনে একটা মানে বেড়ার মতো ছিল, বেড়ার ওই পাশে চলে গেছে। ওই যে বাগানের যে বেড়া আর কি, যেটা হচ্ছে লোহার বেড়া ছিল আর কি, লাফ দিয়ে ওই পাশে চলে গেছে বেড়ার, গিয়ে সে ওখানে দাঁড়ায় আছে যাতে কুকুরগুলোকে নাগালের মধ্যে না পায়, এরকম একটা চিন্তায়। কুকুরগুলো তখনও ডাকতেছে, ও ভয় হয়ে ওদের কুকুরগুলো দেখে তাকে আছে। আমার অন্য 2টা ফ্রেন্ডও উঠে দাঁড়ায় ওই রাশেদের কাছাকাছি চলে গেছে, কিন্তু ওরা দেয়াল টপকে ওই পাশে যায় না, ওই বেড়াটা টপকে ওই পাশে যায় না, এই পাশেই ছিল। হঠাৎ করেই রাশেদ ফিল করলো যে ওর পায়ের মধ্যে কেউ ধরার চেষ্টা করছে। তো বিষয়টা একটু ইয়ে করলো না, মনে হচ্ছে হয়তো বা পাতা টাতার কারণে হয়তো বা এরকম হতে পারে, যেহেতু বাগান। কিন্তু না, এবার মনে হচ্ছে যে না, কেউ মানে প্রথমে তো স্পর্শ পাইছে, বাট এখন মনে হচ্ছে যে কেউ চেপে ধরছে, এরকম একটা সিচুয়েশন। সে একটু মানে ঘাবড়ায় গেছে বিষয়টা। এই ঘাবড়ানোর মধ্যেই তার কাছে মনে হলো যে তার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস হচ্ছে। এটা ইয়ে করার মানে এটা ফিল করার সাথে সাথেই মনে হচ্ছে যে কেউ তার ঘাড়টা চেপে ধরছে, এরকম একটা অবস্থা। এটার সাথে সাথে চিৎকার দেওয়ার পরে ওরা আমার যে 2টা ফ্রেন্ড ছিল ওর দিকে তাকে কি হয়েছে বলতে, মানে ও চিৎকার দেওয়ার সাথে সাথে যে কুকুরগুলো ডাকতেছিল কুকুরগুলো একসাথে থেমে গেছে। ওরে আবার টেনে আমার ফ্রেন্ডরা বের করে আনছে। ওর চেহারার দিকে অ্যাকচুয়ালি তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যে রক্ত মানে শরীরের রক্তটা শুকায় গেলে হঠাৎ করে যেরকম হয়ে যায় না ফ্যাকাশে টাইপের, ওর শরীরটা মনে হচ্ছে এরকম টাইপের মনে হচ্ছে। ও প্রচন্ড রকমের ভয় পাইছে সে এখান থেকে, মানে কি বলবো আর। তো যাই হোক, আমার ফ্রেন্ডরা হচ্ছে বললো যে ঠিক আছে চলো, এখানে আর থাকার দরকার নাই। তো পরে এই হসপিটালের ওখান থেকে ওরা হেঁটে যখন বের হয়েছে, এর মধ্যে আমার ওই ফ্রেন্ডের অবস্থা বলা যায় যে একেবারেই বাজে অবস্থা। ও টোটালি এমন ভয় পাইছে যা বলার বাইরে আসলে। তো যখন বের হতে যাবে তখন ওখানে একটা লোকের সাথে দেখা হয়েছে, দেখে ওই লোকটা ওদেরকে দেখে বললো যে কি ব্যাপার, ওদের কি হয়েছে, নাকি এমন দেখাচ্ছে কেন। তো ওরা বললো যে আসলে এই ঘটছে আসলে। তো বললো যে আপনারা কোথায় বসছেন, ওই যে পাশে যে ঘরটা দেখতেছেন ওইটা আসলে লাশ কাটা ঘর, ও এখানে সচরাচর রাত্রে বেলাতে একটা বসে না। তো ওটা শোনার পরে তো ওরা আরো বেশি একটু ভয় পেয়ে গেছে। তো ওরা কি যে করবে, মানে এরকম একটা সিচুয়েশনে ওদের নিজের প্রতি এখন নিজেদের মানে এক ধরনের বকা দিতে মন চাইতেছিল যে কেন আমরা বের হইতে গেলাম আজ, এরকম আর কি। এর মধ্যে আরেকটা ফ্রেন্ড বললো যে দোস্ত আমার আসলে অনেক খিদা লাগছে, চল আমরা খাওয়া দাওয়া করি। এখন খাওয়া দাওয়া শেষ করে তারা যখন ওই দোকানের মধ্যে বসেছিল তখন চিন্তা করলো যে অ্যাকচুয়ালি দেখা যাক কি হয়। তো ওরা বললো যে দেখ, মানে এর মধ্যে আরেকটা ফ্রেন্ড বললো যে দেখ আসলে এসব
সকল ব্যাপারে রাত্রের বেলা চল আমরা এক কাজ করে গিয়ে মসজিদে যাওয়া যায় কিনা, যদি আশেপাশে কোনো মসজিদ থেকে আমরা মসজিদে গিয়ে শুয়ে থাকার চেষ্টা করি। তো ওরা গেল, যাওয়ার পরে ওখানে মসজিদের গেল, যাওয়ার পরে এখন দেখলো যে একটা লোক ওখানে বসা আর কি। তো লোকটা বললো যে দেখেন আসলে মসজিদে কোনো রকম বিয়ে ছাড়া রাত্রের বেলাটা থাকাটা ঠিক, ওরা কি আর করবে, কিছু করার নাই। তো পরে কি করলো, তারা ওই হসপিটালেই চলে আসছে, হসপিটালের মধ্যে আসছে, এসে হসপিটালে মোটামুটি রাতটা ওরা স্টে করছে, কারণ হসপিটালে স্বাভাবিকভাবে রাত্রে মানুষরা জেগে থাকে। ওরা রাতটা যখন ফজরের আজান দিল, আজান দেওয়ার পরে ওরা হচ্ছে যে নামাজ পড়ে, এই মসজিদে গিয়ে নামাজ পড়ে যখন ব্যাক করবে আর কি। আরেকটা ব্যাপার হয়েছে, ওরা যখন ব্যাক করতেছিল, যে পথে আসছে সেই পথে তোরা ব্যাক করবে, ওখানে গাড়িতে উঠছে, গাড়িতে ওঠার পরে ওই যে রাত্রেবেলা যে বাড়িটাতে অ্যাকচুয়ালি ওরা ওই দিক ফলো করতেছিল, যে দেখা যায় রাত্রেবেলা তো ভালো মতো দেখতে পারি না, আর কুকুরগুলো কেমন ডাকাডাকি করছিল। তো এখন হচ্ছে যে ইয়ে করি, দেখি কি অবস্থা। বাট ওরা অ্যাকচুয়ালি খুব অবাকই হইলো যে ওই মানে ইয়ে থেকে, বাজার থেকে, মানে তারা যেখানে গিয়ে নামছে আর যেখানে পরবর্তীতে গেছে, ওখান থেকে তারা গাড়িতে ওঠার পরে ওই বাজারে যেতে গাড়িতে করে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগছে। আর এই 2 থেকে 3 মিনিট রাস্তার মধ্যে তারা কোনো বিল্ডিংই দেখলো না। তো অ্যাকচুয়ালি এটাই আসলে ইয়ে ছিল যে ওরা রাত্রেবেলা তাহলে কোন বিল্ডিং এর কাছে গেছিল, বা ওখানে যদি ঢুকতো তাহলে ওদের আসলে কি হইতো। ওই কুকুরগুলো বাধা দেওয়াতে ওরা বেসিক্যালি ডিসিশনটা চেঞ্জ করছিল তখন। তো তারপরে ওরা ঢাকায় চলে আসে ওই দিনই। আর আমার ওই ফ্রেন্ডটা, যে ফ্রেন্ডটা ভয় পাইছে, ও আসলে অনেকদিন অসুস্থ ছিল, অনেকদিন বলতে প্রায় 8-9 দিনের মতো সে অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর ছিল ওর মধ্যে। পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো এই ছিল আসলে আমার ঘটনা। আশা করি ভালো থাকবেন। আর ভূত স্কিনকে আসলে অনেক মিস করছি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভূত আপনার অনেকদিন চলবে। ধন্যবাদ। এখন সরাসরি আরো একটা ঘটনায় চলে যেতে চাই। আমাদের সঙ্গে কেউ অতিথি আছেন, তার ঘটনায় যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় চাই আমরা। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নরকের ডাকঘর নামে কখনো ঘটনা শুনেছেন? শোনেননি? চলুন আমরা এবার নরকের ডাকঘর শুনবো সেই ঘটনা। বগুড়ার এক নির্জন এলাকায় এক পুরনো ডাকঘর ছিল, যেখানে কেউ চিঠি পাঠাতো না আর কেউ পেতেও না। লোকজন বলতো ওই ডাকঘরে রাত 12টার পরও ডাক আসে, আর সেই চিঠিগুলোর ওপরে লাল কালিতে লেখা থাকে ডেলিভারি টু ডেট। 1999 সালের এক শীতের রাতে এক সাংবাদিক, তার নাম অরুণ, ওই রহস্য তদন্তে বের হলো। সে এক পুরনো ফাইল পেল, যেখানে লেখা ছিল ডেট মেইল প্রজেক্ট, পোস্ট অফিস নম্বর 13। ডাকঘরের ভিতর ঢুকতেই সে দেখলো শত শত চিঠি পড়ে আছে, সব পুরনো চিঠি, কিন্তু এখনো কাগজগুলো একদম নতুনের মতো। চিঠিটা খুলে যেই পড়বে সেই চিঠিটা খুলে পড়তেই সে জমে গেল। তুমি এই চিঠিটা পড়ছো মানে তুমি আমার জায়গা নিতে এসেছো। অরুণ এবার ভয় পেলেও থেমে যায়নি। সে আর একটা খাম খুললো। ওখানে একটা শুকনো আঙুল, তার নিচে রাইট 7 জানুয়ারি 1973, পজেস অফ ডেট, বন্ট এলাইভ। হঠাৎ ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। ডাকঘরে দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ডাক বাক্সের ভিতর থেকে ফিস ফিস আওয়াজ আসছে। শত শত কণ্ঠ একসাথে বলছে, আমাদের চিঠি ফিরিয়ে দাও। অরুণ পিছিয়ে গেল, কিন্তু তার পা ভারী হয়ে গেল, যেন মাটির নিচে থেকে কেউ তাকে টানছে। সে নিচে তাকিয়ে দেখে তার নিজের নামে লেখা একটা খাম মাটির উপরে পড়ে আছে। খামটা খুলতেই ভিতর থেকে এক টুকরো পোড়া কাগজ বের হলো, যাতে লেখা ওয়েলকাম টু দ্য ডেট পোস্ট অফিস, ইউর শিফট স্টার্ট নাও। পরের দিন সকালে স্থানীয়রা ডাকঘরের সামনে এসে দেখে ডাক বাক্স থেকে ধোঁয়া উঠছে, আর নতুন করে একটা বোর্ড টাঙানো, যেখানে পোস্ট লিখছে অরুণ তারপর থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার সেই ডাকঘরে নতুন চিঠি আসে, যেগুলোর খামে লেখা থাকে যাদের নাম সেই মাসে সে মারা যাবে। এই ঘটনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমি একটু তারপরের পার্টটা পড়ি। ঘটনাটা অনেক অনেক ভালো লাগছে, পুরনো ডাকঘরের যে আত্মাদের ঘটনাটা। তারপর সেখানে ভয় কেবল মৃত্যুই নয়, সময়েরও সীমা নেই। অরুণের মৃত্যুর পর 20টি বছর কেটে গেছে। সেই পুরনো ডাকঘর এখন জরাজীর্ণ,
কিন্তু কেউ সাহস করে ভেতরে ঢোকে না। লোকে মুখে আছে যেই ওই যেই ঢোকে সে আর পরের মাসের চিঠিতে নিজের নাম দেখে ফেলে। তবু একদিন এক যুবক এলো যার নাম রায়ান। সে ইউটিউবে হন্টেড বাংলাদেশ নামে সিরিজ বানায়। সবাই তাকে সাহসী বলে। তাই এক রাতে সে ক্যামেরা আর টর্চ নিয়ে ঢুকে পড়ল সেই ডেট পোস্ট অফিস নম্বর 13-তে। দরজায় পা রাখতে মেঝে যেন কাঁপলো, আর অন্ধকারের মধ্যেও একটা মৃদু হাসি এবং কিছু ঘন্টার আওয়াজের মতো শব্দ পেল, যেন কেউ কোথাও ঘন্টা বাজাচ্ছে। এবার রায়ান ক্যামেরা অন করে হাঁটতে শুরু করলো। সব টেবিলের উপরে পুরনো খাম, কিছু খামে এখনো রক্তের মতো লাল কালি। একটা খাম তার পায়ের নিচে আবারও আগের মতো আসলো এবং সে তুলে দেখলো খামের উপর লেখা রায়ান হোসেন, 14ই অক্টোবর। তারিখটা ছিল আজকের দিনই। রায়ান হাসলো আর ভাবলো এটা কারো সাজানো নাটক। কিন্তু খামটা খোলার সঙ্গে সঙ্গে পুরো ডাকঘর কেঁপে উঠলো। টেবিলের উপর থাকা সব খাম একসাথে বাতাসে ভেসে উঠলো। চিঠিগুলো খুলে দেয়ালে আঘাত করতে লাগলো। প্রতিটি চিঠি থেকে ধোঁয়ার মতো ছায়া বের হচ্ছে। একটা ছায়া ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ালো। ফিস ফিস করে বলল, তুমি আজ চিঠি পেয়েছো, কাল তুমি চিঠি পাঠাবে। রায়ান ঘুরে তাকাতেই দেখলো অরুণ দাঁড়িয়ে আছে পোড়া পোশাক পরে, চোখ কালোর মতো ধোয়া, এবং তার হাতে একটা খাম। নতুন চিঠি, যেখানে প্রাপক লেখা নেক্সট ভিজিটর। হঠাৎ ক্যামেরা ফিট বন্ধ হয়ে যায় এবং ইউটিউবের শেষ ভিডিও যে আপলোড হয়েছিল তার নাম দ্য লাস্ট মেইল। ভিডিও দেখা যায় এক মুহূর্তের দৃশ্য। রায়ান ডাকঘরের টেবিলের পিছনে বসে আছে, পোড়া মুখে, আর টেবিলের উপরে নতুন বোর্ড টাঙানো, পোস্টমর্টার রায়ান হোসেন। তারপর থেকে সেই ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারে না। যেই 3 মিনিট 13 সেকেন্ড পার হয়, মনিটরে শুধু দেখা যায় নিজের নাম লেখা একটা খাম। স্ক্রিন থেকে ভেসে আসে একটা হাত ধীরে ধীরে বাইরে। এখানেই এই ঘটনাটি শেষ করেছেন। চলে যাব আমরা আরেকটি ঘটনায়। চলুন, আপনার নামটা শেয়ার করবেন, মানে কোথা থেকে বলছেন সেটাও বলবেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ সোহাইব। চলুন আমি ঘটনায় চলে যাচ্ছি। রাজীব ছিল একজন ভিডিও এডিটর। রাত জেগে কাজ করাই ছিল তার অভ্যাস। একদিন সে এক রহস্যময় ভিডিও পেল। তার নাম ছিল 3M room.mp4। ভিডিওটা প্লে করতেই প্রথমে কিছু দেখা গেল না, শুধু একটা ঘর হালকা লাল আলোয় ভেসে আছে। হঠাৎ ঘরের কোণ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, আমাকে এডিট করো না, না হলে আমি তোমার ফ্রেমে ঢুকে যাব। রাজীব হাসলো আর ভাবলো কেউ হয়তো তার সঙ্গে প্র্যাঙ্ক করছে। কিন্তু পরের রাতে যখন সে ভিডিও এডিট করছিল, ফুটেজে নিজেকেই নিজে দেখলো ক্যামেরার সামনে বসে এডিট করছে, অথচ ভিডিওটা গত রাতের। তার মাথা ঘুরে গেল। সে তো ওই ভিডিও কখনোই রেকর্ড করেনি। আর তখনও মনিটরের পেছন থেকে সেই এক কণ্ঠস্বর ভেসে এলো, তুমি তাহলে এডিট করছো? এখন আমি তোমার সঙ্গেই থাকবো। বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার হয়ে ঘরের ভিতরে নেমে এলো গভীর এক কালো অন্ধকার। ল্যাপটপের স্ক্রিনে শুধু একটা ফেস, রাজীবের মতো, কিন্তু মুখটা উল্টো করে ঘুরে আছে। সেই স্ক্রিন থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে, কানে ফিসফিস করে বলল, এখন তুমি আমার ভিডিও। পরের দিন সকালে রাজীব তার রুম খালি করলো। শুধু কম্পিউটারে একটা নতুন ভিডিও ফাইল, রাজীব লাস্ট কাট .mp4 ভিডিও ফাইল। প্লে করতেই দেখা যায় রাজীব হাসছে উল্টো মুখে, আর ক্যামেরার ওপাশ থেকে কেউ বলছে, নেক্সট এডিটর রেডি। রাজীব ছিল একজন অনেক বড় হরর ডিরেক্টর এবং এডিটর। তিনি অনেক জায়গায় রাতে এইরকম মানুষদের দ্বারা ফ্যাক ভিডিও বানাতো। আর তখন থেকেই এই ভিডিওর এক রহস্যময় কালো অধ্যায় শুরু হয় এবং তারপর থেকে তার প্রতি এই
অবাঞ্ছনীয় কথাগুলো ঘটনাগুলো হচ্ছে। তারপর প্রথম দিনই 20,000 ভিউ গেল। কমেন্টে সবাই লিখেছিল, ভাই শেষে যে লোকটা স্ক্রিনে তাকায় ওটা কেমন করে সম্ভব। ভিডিও বন্ধ করলাম, কিন্তু আমার ক্যামেরা নিজে থেকেও নিজে নিজে অন হয়ে গেল। তারপর একে একে অদ্ভুত ঘটনা শুরু হলো। যারা ভিডিওটা পুরোটা দেখেছিল তাদের মধ্যে একজন আর কখনো অনলাইনে আসেনি। প্রথমে ভাবা হয়েছিল এটা একটি প্রাঙ্ক ভিডিও, সেটা একটি মানে প্রাঙ্ক ভিডিও সেরকম। তারপর একে একে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো। যারা ভিডিওটা দেখছিল তাদের মধ্যে একজন অনেক অনেক ভয় পেয়েছিল, কিন্তু এরপর পুলিশ ইনফর্ম করা হলে পুলিশের সাইবার ইউনিট ভিডিওটা খুলে দেখার পর তাদের এক অফিসার স্ক্রিনের দিকে চেয়ে দেখে, হঠাৎ চিৎকার করে উঠলো, এই এই ওটা নড়ছে, ওটা কেন আমাকে দেখছে। আর তারপর বিদ্যুৎ চলে গেল অফিসে। কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠলো অন্ধকার রুমে শুধু এক হেডলাইন, নেক্সট ভিডিও ডিটেক্টেড। এরপর থেকে নিয়ম হয়ে গেল, যেই ভিডিও ওপেন করে তাও ওয়েবক্যাম নিজে নিজে চালু হয়ে যায়। ওয়েবক্যাম বলতে ক্যামেরার সামনে যে মানে কম্পিউটার মনিটরের সামনে যে ক্যামেরাটা থাকে। কেউ জানে না সেই ভিডিওর ভিতরে কি থাকে, কারণ যারা খুলেছে তারা কখনো রিয়েল লাইফে যায়নি। একটা জিনিসই কেবল সবাই নিশ্চিত, যে রাজীব মারা যায়নি, যে এখন প্রতিটি স্ক্রিনে বন্দি, প্রতিটি প্লে বাটনের আড়ালে অপেক্ষা করছে পরের দর্শকের জন্য। যারা তার ফিসফিসানি কানের আওয়াজ না শোনে তাদের কোনো কিছুই হয় না, যারা শোনে আর এডিট বন্ধ করে না, এখন যারা ভিডিও এডিট করে তাদের কাছেও নাকি এটা ট্রান্সফার হতে পারে। তো আমিও তো ভিডিও এডিট করছি। যাই হোক, ঘটনাটি খুব একটা জমলো না। ঘটনা আমি শেয়ার করছি আর একটা, যেটা লিখেছেন আমাদেরকে লিসেনার্স। আজকের ইমেইল এপিসোডটি এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেইল এপিসোড শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা যারা আমাদের চ্যানেলের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আছেন তাদেরকে তো মন থেকে প্রাণ ভরা ভালোবাসা। এবং যারা নতুন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিদিনের ইমেইল এপিসোড বা পাঠানো ঘটনা বা গেস্টদের ঘটনাগুলো শোনার জন্য আমাদের এই চ্যানেলে একমাত্র পন্থা। চলুন আমরা আরেকটি ঘটনায় যাব, কিন্তু ঘটনাটার উৎসটা বলি। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের অডিয়েন্স। আপনারা হয়তো অনেকে জানেন না যে আমরা অডিয়েন্সদের ঘটনাগুলো নিয়ে প্রচার করে থাকি। যদি আপনার সাথেও কোনো ঘটনা ঘটে থাকে, জাস্ট আমাদেরকে পাঠাতে যতক্ষণ আমরা আপনাদের ঘটনাগুলো কালেক্ট করে রেকর্ড করা শুরু করে দিব। তো চলুন চলে যাব তেমনই একটা ঘটনায়, যে ঘটনাটা আপনাদের মতো অডিয়েন্স পাঠিয়েছে। চলুন চলে যাই তার সেই ভয়ঙ্কর ঘটনাতে।